হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য শো। আমি আরজে রাজু। আজ আমি যে গল্পটি বলতে যাচ্ছি, এই গল্পটা শুধু ভয়ের নয়। এই গল্পটা ভালোবাসা, বিচ্ছেদ আর এক ভয়ঙ্কর অভিশাপের। এই ঘটনাটা মাদারীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে ঘটেছিল, যেখানে আজও মানুষ রাতে পুকুরের দিকে তাকাতেও সাহস পায় না। গল্পের কেন্দ্রে আছে তিন বোন, ময়না, ইবা আর তানিয়া, আর একজন ছেলে, বরিশালের ফারাবি। মাদারীপুরের সেই গ্রামটা ছিল খুব শান্ত। চারপাশে শুধু ধানক্ষেত, শিমুল গাছ আর মাঝখানে একটা পুরনো পরিত্যক্ত পুকুর। লোকেরা বলতো এই পুকুরে নাকি এক মেয়ের আত্মা ঘুরে বেড়ায়, কিন্তু তানিয়া এসব কথায় বিশ্বাস করত না। তানিয়া ছিল আলাদা প্রকৃতি। সে চুপচাপ, গভীর চিন্তাশীল। তার চোখে সবসময় এক ধরনের শূন্যতা লুকিয়ে থাকত। ঠিক তখনই তার জীবনে আসে একজন, ফারাবি। বরিশাল থেকে সে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। প্রথম দেখাতেই তানিয়াকে তার আলাদা লেগে যায়। প্রতিদিন বিকেলে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকত তানিয়াকে এক ঝলক দেখার জন্য। একদিন সাহস করে সে তানিয়াকে বলে, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? তানিয়া চুপ চুপ মাথা নাড়ে। এভাবেই শুরু হয় তাদের কথা, তাদের হাসি, তাদের গোপন ব্যথা। তারা সন্ধ্যায় যেত সেই পুরনো পুকুর পাড়ে, কিন্তু গ্রামের বুড়োরা বলতো, দোরা, সন্ধ্যার পর ওই জায়গায় যাস না। তারা শুনতো, কিন্তু গুরুত্ব দিত না। এক পূর্ণিমা রাতে তানিয়া একা পুকুর পাড়ে দাঁড়িয়েছিল। হঠাৎ পানি নড়ে উঠল। সে দেখল পানির মাঝখান থেকে এক কালো অবয়ব উঠে আসছে, আর একটা কর্কশ কণ্ঠ বলে উঠল, তুই আমার ছিলি, তুই আমারই থাকবি। তানিয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই রাতের পর তানিয়া বদলে যেতে থাকে। আগে যে মেয়ে সবচেয়ে বেশি হাসতো, এখন সে চুপচাপ। রাতে মাঝে মধ্যে উঠে বসে কাকে যেন ফিস ফিস করে কথা বলে। তার বোন ময়না একদিন শুনে ফেলে। ঠিক আছে, আমি আসব। ময়না ভয় পেয়ে যায়। সে ইবাকে বলে, আপু ঠিক নেই। এদিকে ফারাবিও পরিবর্তনটা বুঝতে পারে। একদিন সে জিজ্ঞেস করে, তুমি কি লুকাচ্ছ কিছু? তানিয়া তাকায় তার দিকে। তার চোখ তখন অস্বাভাবিক লাল। সে ধীরে বলে, কিছু এমন দেখেছি যেটা তোমাকে বলা যাবে না। এরপর এক গভীর রাতে ফারাবি তাকে অনুসরণ করে। সে দেখে তানিয়া একা কবরস্থানের দিকে যাচ্ছে। তার মুখে অদ্ভুত হাসি। সে ফিস ফিস করছে, আমি প্রস্তুত, আমাকে নিয়ে যাও। ফারাবির গা শিউরে ওঠে। হঠাৎ তানিয়া ঘুরে দাঁড়ায়। তুমি এখানে কি করছো? কণ্ঠটা ছিল তার না, অন্য কারো। সেই দিন থেকে ফারাবি মানসিকভাবে ভেঙে পড়ে। তার ঘুম হয় না। রাতে সে ঘামতে ঘামতে জেগে উঠে। সব সময় শোনে, ফারাবি এসো। এক রাতে সে আর নিজেকে সামলাতে পারে না। নিঃশব্দে ঘর থেকে বের হয়। হাঁটতে হাঁটতে পৌঁছায় পুকুর পাড়ে। চারপাশে তখন ঘন কুয়াশা। হঠাৎ সামনে দেখে সাদা শাড়ি পরা এক মেয়ে, চুল মুখ ঢেকে রেখেছে। সে বলে, তুই তো আমাকে ভালোবাসতে। ফারাবি কাঁপা গলায় বলল, তুমি তানিয়া? মেয়েটি ধীরে ধীরে মাথা তোলে। তার মুখ ছিল না, শুধু কালো ফাঁকা অন্ধকার। ভোরবেলা গ্রামবাসী পানিতে ভাসতে থাকা একটা মৃতদেহ পায়। ওটা ছিল ফারাবির। তার চোখ খোলা ছিল, মুখে লেখা ছিল, ও এখন এখানে। তানিয়া নিখোঁজ হয়ে যায়। তার দুই বোন ময়না, রিবা ভয়ে আতঙ্কে পাগল হয়ে যায়। রোজ রাতে দরজায় শব্দ হয়। এক কণ্ঠ বলে, আমি তানিয়া। এক রাতে তারা দরজা খুলে ফেলে। দেখে মাটিতে ভেজা চুল, সাদা শাড়ি, আর পা মাটিতে শোয় না। তারা চিৎকার করে উঠে। ঠিক তখনই গ্রামের এক বুড়ো কবিরাজ আসে। সে বলে, ও মানুষ নাই, ও পুকুরের আত্মা। পূর্ণিমার রাতে তারা সবাই পুকুর পাড়ে যায়। তানিয়া পানি থেকে উঠে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি একা, আমাকে কেউ বোঝে না।
বজ্রপাত, ঝড়, কবিরাজ মন্ত্র পড়ে, তানিয়া চিৎকার করে, ভালোবাসা যদি সত্য হতো আমি আজ ভূত হতাম না। এক ভয়ঙ্কর চিৎকার এসে পানির মধ্যে মিলিয়ে যায়। আজও গ্রামের মানুষ বলে, পূর্ণিমার রাতে ওই পুকুরের পানি কেঁপে উঠে আর বাতাসে ভেসে আসে একটা মেয়ের কান্না। ফারাবি, তুই কেন আমাকে ছেড়ে গেলি? যে কেউ যদি এই ডাক শুনে পেছনে তাকায়, সে আর আগের মতো মানুষ থাকে না। আমি আর জে রাজু আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরো এক ভয়ঙ্কর সত্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকবেন। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন আর জে রাজু। আজ আমি আপনাদের বলতে যাচ্ছি বাংলাদেশের মাদারীপুর জেলার একটি সত্য ঘটনার গল্প। এই গল্প শুধু ভূতের নয়, এটি অন্যায়, অবিচার আর প্রতিশোধের গল্প। আজকের গল্পের নাম কালো পুকুরের প্রেতাত্মা। মাদারীপুর জেলার গভীরে একটি ছোট গ্রাম ছিল। লোকেরা এই গ্রামকে ডাকত অভিশপ্ত গ্রাম। গ্রামের ঠিক মাঝখানে ছিল একটি পুরনো পুকুর। লোকজন একে বলতো কালো পুকুর। এই পুকুরের পানি কখনো পরিষ্কার ছিল না, মাছ বাঁচত না, পাখি বসত না। প্রায় 50 বছর আগে গ্রামের এক মেয়ে, নাম ছিল মালতী। সে ছিল শান্ত, সহজ, সুন্দর। তার বিয়ে হয় একটি ধনী পরিবারে, কিন্তু সেই বাড়িটি ছিল একটি নরকের মতো। এক রাতে মালতী হঠাৎ নিখোঁজ হয়। শেষবার তাকে দেখা যায় কালো পুকুরের ধারে। 3 দিন পর শুধু তার শাড়ি পাওয়া যায়, কিন্তু তার লাশ আর কখনো পাওয়া যায়নি। এই গ্রামে আসেন এক তরুণ ইউটিউবার, নাম আরিফ। সে এই গল্প বিশ্বাস করত না। সে খুঁজে বের করতে চেয়েছিল এই রহস্যের সত্য। সে দেখা করে গ্রামের সবচেয়ে বয়স্ক লোক খাকু চাচার সাথে। খাকু চাচা কাপা গলায় বলেছিল, এই গল্প জানলে রাতে ঘুম হারাবি। খাকু চাচা সত্য বললেন। মালতী আত্মহত্যা করেনি, তাকে জোর করে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল। কারা? তার শ্বশুর, তার শাশুড়ি এবং গ্রামের প্রধান। মরার সময় মালতী অভিশাপ দিয়েছিল, যতদিন আমার আত্মা শান্তি না পাবে, এই গ্রামের কেউ শান্তিতে বাঁচবে না। সেই থেকেই পূর্ণিমার রাতে শোনা যেতে লাগলো এক নারীর কান্না। গ্রাম দেখতে পায় লম্বা চুলওয়ালা ছায়া মূর্তি, ভেজা পায়ের ছাপ। সে আরিফ সিদ্ধান্ত নেয় পূর্ণিমার রাতে একাই যাবে পুকুরে। রাত 12:17। সে শুনতে পায়, আমার বিচার কে করবে? সে দেখে পানিতে ভাসছে একটি লাল শাড়ি। ধীরে ধীরে উঠে আসে এক অবয়ব, চোখ নেই, মুখ বিকৃত। সে ছিল মালতী লাত্তা। সে বলেছিল, তুই সত্য বলবি তো? আরিফ কাপা গলায় বলেছিল, আমি কথা দিচ্ছি। ঘটনার পর আরিফ গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু তার জীবন শেষ হয়ে যায়নি। প্রতি রাত 3টায় সে শুনত ভেজা পায়ের শব্দ, তার ঘরের মেঝেতে ভেজে যাওয়া হাতের ছাপ। প্রতিদিন স্বপ্নে এক নারীর কান্না। তুই কথা দিয়েছিলি। একদিন সে ফিরে আসে, শেষবারের মতো। পূর্ণিমার রাত, চাঁদের আলো পড়ছে পুকুরে। গ্রাম নিস্তব্ধ। পুকুরের পানি কাঁপতে লাগলো। ধীরে ধীরে উঠে এলো মালতীর আত্মা। সে বলল, আজ কি আমার বিচার হবে? আরিফ লাইভ ভিডিওতে সবার সামনে সত্য বলল। সে নাম নিল খুনিদের। ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গেল। হঠাৎ পুকুরের পানি লাল হয়ে গেল। অসংখ্য কালো হাত পানির ভেতর থেকে বেরিয়ে এলো।
ফিস ফিস আওয়াজ, এখন তুই আমাদের। ভোরে গ্রামবাসীরা শুধু পায় একটি ক্যামেরা, আরিফ নিখোঁজ। শেষ ভিডিও ক্লিপে তার কাঁপা গলা, যদি আমি না ফিরি সবটাই সত্য ছিল। তারপর এক নারী কণ্ঠ, এখন তুই আমার গল্পের অংশ। আজও মাদারীপুরের এই কালো পুকুর আছে, আজও পূর্ণিমার রাতে ভেজা শাড়ি ভাসে। লোকেরা বলে সব সত্য জানা উচিত নয়, কারণ কিছু আত্মা এখনো বিচার চায়। আমি আরজে রাজু, আপনার সাথে আবার দেখা হবে আরো এক ভয়ঙ্কর সত্য গল্প নিয়ে। সতর্ক থাকুন, কারণ অন্ধকার সবসময় নীরবে দেখে। রাত যত গভীর হয়, মানুষের মন ততই দুর্বল হয়। আর ঠিক এমন এক অন্ধকার রাতের গল্প আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি, যে গল্পটা আজও রংপুরের কিছু মানুষ মুখে বলতে ভয় পায়। একটা জায়গা, একটা গাছ, আর এক আত্মা। এই গল্পের নাম রংপুরের শিমুলতলা। রংপুরের এক ছোট্ট গ্রাম, ক্ষেত, পুকুর, মেঠো পথ, আর গ্রামের শেষ মাথায় ছিল একটা বড় শিমুল গাছ। লোকজন এই জায়গাটাকে ডাকতো শিমুলতলা। এই জায়গা নিয়ে একটা কথা ছড়িয়েছিল, দিনে নিরীহ, রাতে নিষিদ্ধ। কারণ কেউ ঠিক জানতো না। অনেক বছর আগে এই গ্রামে একটা মেয়ে থাকতো, তার নাম ছিল রহিমা। রহিমা খুব চুপচাপ থাকতো, সে কারো সাথে বেশি মিশতো না। প্রতিদিন সন্ধ্যার পর ওকে দেখা যেত ওই শিমুল গাছটার নিচে বসে থাকতে। একদিন হঠাৎ রহিমা নিখোঁজ। গ্রাম তোলপাড়। 3 দিন পরে ওর লাশ পাওয়া যায় ঠিক শিমুল গাছটার নিচে। কিন্তু একটা বিষয় সবচেয়ে ভয়ঙ্কর ছিল, তার চোখ ছিল খোলা, আর মুখে একটা অদ্ভুত হাসি। লাশ ওখানেই মাটি দেওয়া হলো। লোকেরা ভাবলো সব শেষ, কিন্তু আসল ভয় তখনই শুরু। রাত 12টার পর ঝন 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 চুরির শব্দ শোনা যেতে লাগলো। কারো ঘুম হতো না, কেউ সাহস করে বাইরে বেরোতো না। অনেকে বলতো কালো ছায়ার মতো কিছু শিমুল গাছের চারপাশে হাঁটতো। এক রাতে গ্রামের এক যুবক বলল, আমি নিজে দেখে আসব। তার নাম ছিল সুমন। সুমন রাত 12টায় একাই গেল শিমুলতলায়। দূর থেকে গ্রামের মানুষ দেখছিল। হঠাৎ একটা চিৎকার, তারপর নিস্তব্ধতা। পরদিন সুমন জীবিত অবস্থায় ফিরে এলো, কিন্তু তার চুল সাদা, চোখ ফাঁকা, আর সে শুধু বলল, ও আমার পিছনে ছিল। গ্রামের মুরব্বীরা ভাবলো এটা সাধারণ কিছু না। তারা ডাকলো এক তান্ত্রিককে, তার নাম কালাচাঁদ। কালাচাঁদ গাছটার নিচে দাঁড়িয়ে বলল, এই মাটিতে আত্মা আটকে আছে। সে শুরু করলো মন্ত্র। হঠাৎ বাতাস বন্ধ, পাখি চুপ। আর তখনই সুমনের ঘর থেকে চুরির শব্দ। লোকজন দৌড়ে গেল। ভেতর থেকে কণ্ঠ, আমার কবর ছেড়ে দাও আমায়। কালাচাঁদ চিৎকার করে বলল, এই আত্মা সুমনের ভিতরে ঢুকে গেছে। পরদিন সুমন হারিয়ে গেল। তার বিছানায় শুধু ভেজা মাটির পায়ের ছাপ, যা গিয়ে শেষ হলো শিমুলতলার নিচে। 7 দিন পর গ্রামে নতুন একজন লোক এলো। সে নিজের নাম বলল রাশেদ, কিন্তু গ্রামের কেউ তাকে চিনত না। তার চোখ খুব অদ্ভুত। সে বলল, আমি জানি ও কোথায়। সে কিছু যুবককে নিয়ে গেল রাত 2টোর দিকে শিমুলতলায়। হঠাৎ মাটিতে ফাটল, ঠান্ডা বাতাস, আর
একটা হাত মাটি থেকে বের হলো, তারপর আরেকটা, আর রহিমার ছায়ামূর্তি এসে দাঁড়ালো। সে তাকালো জাহিদ নামের এক ছেলেকে, বলল, তুমি আমার জায়গা নেবে। জাহিদ দৌড়াতে চাইলো, কিন্তু তার পা মাটির ভিতরে ঢুকে যাচ্ছিল, আর সে হারিয়ে গেল। আজও সেই গ্রামে মানুষ বিশ্বাস করে রাত 12টার পর ওই গাছের নিচে দাঁড়ালে একটা ছায়া পেছনে এসে দাঁড়ায়। কেউ কেউ বলে সে এখনো চুড়ি পরে হাঁটে। আজও মাঝে মাঝে একজন যুবককে দেখা যায়, সাদা চুল, ফাঁকা চোখ। সে বলে, পেছনে তাকিও না। এই ছিল রংপুরের শিমুলতলার ইতিহাস। কেউ বলে এটা গল্প, কেউ বলে সত্যি। কিন্তু একটা প্রশ্ন, তুমি যদি রাত 2টোর সময় ওই জায়গায় একাই দাঁড়াও, তাহলে কি তুমি নিশ্চিত তুমি একাই থাকবে? হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য শো। আমি আরজে রাজু। আজকে যে গল্পটা বলবো, এই গল্পটা শুধু কল্পনা না, এই গল্পটা বাস্তব ভিত্তিক। নোয়াখালীর এক চর অঞ্চলের ঘটনা, যেখানে রাত হলে নদীর পাড় আর পুকুর পাড়ে কেউ হাঁটতো না, কারণ সেখানে কিছু ছিল, একটা আত্মা। চলুন শুরু করি। গ্রামের নাম চর মাইজদি। চারদিকে জমি, খাল, তাল গাছ, নির্জন রাস্তা। দিনে শান্ত, কিন্তু সূর্য ডুবে গেলেই সব জানালা বন্ধ হয়ে যেত। গ্রামের মাঝখানে ছিল একটা পুরনো পুকুর। পানিটা সব সময় কালচে, কেউ সাঁতার কাটতো না। লোকজন বলতো, এই পুকুরে রাতে কেউ গেলে ফিরে আসে না। এখানেই থাকে রাশেদ নামে এক কলেজ পড়ুয়া ছেলে। এক রাতে মামা তাকে পাঠায় দোকান থেকে ওষুধ আনতে। সময় রাত 12:23। চাঁদের আলো, সব রাস্তা ফাঁকা। সে পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ শব্দ, পানির শব্দ, তারপর ফিসফিস আওয়াজ, রাশেদ। সে দাঁড়িয়ে গেল। হঠাৎ সামনের ঝোপের ভেতর থেকে বের হলো এক নারী। সাদা শাড়ি, চুল মাটিতে লাগছে, চোখ কালো, আর পা মাটিতে লাগছে না। সে বাতাসে ভেসে বলল, আমার কাছে আয়। রাশেদ দৌড় দিল। ঠিক তখন মসজিদ থেকে আজান ভেসে এলো, আল্লাহু আকবার। আর সেই ছায়া মিলিয়ে গেল। রাশেদ অচেতন, 3 দিন অচেতন। চতুর্থ দিনে জ্ঞান ফিরলে সে কাউকে চিনতে পারে না। সে শুধু একটা কথাই বলে, সে আসে প্রতি রাতে। পূর্ণিমার রাতে সে জানালার পাশে বসে। হঠাৎ মায়ের মতো কণ্ঠ, দরজা খোল। কিন্তু মা ঘুমোচ্ছিল। তাহলে ডাকলো কে? গ্রামের বুড়ো কবিরাজ সত্যটা বলে। 50 বছর আগে এক মেয়ে, ময়না, বিয়ে জোর করে দেওয়া হয়েছিল। সে প্রেমিকের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু তাকে মারা হয়, আর তার লাশ ফেলে দেওয়া হয় এই পুকুরে। সে এখন প্রেতিনী। সে সঙ্গী খুঁজে। সে বেছে নিয়েছে রাশেদকে। রাশেদের নাক দিয়ে রক্ত বের হয়। পূর্ণিমার রাতে সে নিজে পুকুরে যায়। পানির উপর ভেসে ওঠে ময়নার মুখ। সে হাত ধরে টান দেয়, পানি বেড়ে ওঠে। আজানের শব্দে সে বাঁচে, কিন্তু অভিশাপ শুরু হয়ে গেছে। রাশেদ বদলে যেতে থাকে। আয়নায় নিজেকে দেখে না। ঠান্ডা শরীর, লাল চোখ। স্বপ্নে দেখে এক পরিত্যক্ত মাজার। মাজারে ঢুকলে দরজা বন্ধ। দেওয়ালে লেখা, যাকে দেখেছিস তাকে মুক্তি দে। ময়নার আত্মা আসে। সে বলে, আমার হাড়গুলো পুকুরের নিচে, সেগুলো তুলে দাফন কর। কিন্তু আজ অমাবস্যার রাত। রাশেদ পানিতে নামে। পায়ে শুকনো হাত ধরে তাকে। অনেক হাত, টান, ফিসফিস, এখানেই থাক। শেষ শক্তি দিয়ে সে বের করে আনে এক কাপড়ে মোড়া হাড়। মাজারে গিয়ে কবর দেয়। ঝড়, বাতাস, কালো মেঘ। ময়না এবার শান্ত। সে ধীরে ধীরে আলোর মতো মিলিয়ে যায়। সবাই ভাবল শেষ, কিন্তু
পরের সকালে একটা ছোট ছেলে বলে, রাতে পুকুরে কেউ কাঁদছিল। রাশেদ বুঝে যায় ময়না মুক্তি পেয়েছে, কিন্তু পুকুর এখনো ফাঁকা নয়। আজও ওই পুকুরে রাতে আলো জ্বলে, কখনো কান্না শোনা যায়, কখনো হালকা হাসি। রাশেদ বলে, ওটা ময়না না, ওটা আরো পুরনো কিছু। আজও নোয়াখালীর সেই পুকুর আছে। লোকেরা আজও বলে, অমাবস্যার রাতে ওখান দিয়ে গেলে হালকা কণ্ঠ আসে, আমায় সাহায্য করো। তুমি যদি কখনো নোয়াখালী যাও আর পুকুর পাড় দিয়ে হাঁটো, আর যদি কারো কণ্ঠ শোনো, তাহলে পিছনে তাকাবে না, দৌড়ে চলে আসবে, কারণ সব আত্মা মুক্তি চায় না। আমি ছিলাম আরজে রাজু। ভালো থাকবেন, আর যদি সাহস থাকে তাহলে আবার শুনবেন। রাতের খাবার শেষ করে রৌনক যখন বিছানায় গা এলিয়ে দিল, তখন দেওয়ালে টাঙানো সেকেলে আমলের বড় দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে জানান দিল রাত 11:30 বাজে। আজ এমনিতেই দিনটা ছিল রবিবার, ছুটির দিন। সেভাবে তাই আজ তেমন একটা চাপ ছিল না রৌনকের। বাড়িতে শুয়ে বসেই কাটিয়েছে সারাদিন। ক্লান্তিও তাই খুব একটা বিশেষ নেই। ঘরের এক কোণে একটা নাইট বাল্ব টিমটিম করে জ্বলছে, তবে কতক্ষণ জ্বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ ইতিমধ্যেই বাইরে মেঘের তর্জন গর্জন শুরু হয়েছে। একটু পরেই হয়তো শুরু হবে প্রবল বৃষ্টি। কর্পোরেট অফিসের একটা চাকরি নিয়ে বর্ধমানের বাদামতলায় একটা দোতলা বাড়িতে রৌনক ভাড়া থাকে। তবে দেশের বাড়ি মুর্শিদাবাদের দেউলিয়া বলে একটি ছোট্ট গ্রামে। সেখানেই বাবা মা দুজনেই আছেন। কাজের সূত্রেই রৌনকের এই দূর দেশে এসে থাকা। আজ কিছুতেই রৌনকের চোখে ঘুম আসছে না। প্রায় মিনিট 15-20 ফুসফুস করার পরও যখন ঘুম এলো না, তখন একটা পুরনো অভ্যাস ওকে ফিরে যেতে হলো। বলা চলতে পারে একরকম ঘুমের ওষুধ। না, আসল মেডিসিন না। ওই থাকে না, প্রায় প্রত্যেকেরই কিছু না কিছু একটা ভালো লাগা। যেমন কারোর ঘুম না এলে সিনেমা, গল্পের বই পড়া, কারোর লং ড্রাইভ, আবার কারোর পায়ে হেঁটে অলিগুলি ঘুরিয়ে বেড়ানো। তবে রৌনকে ছিল একদম অন্যরকম অভ্যেস। যদিও গত 3-4 মাস ধরে সেই সুযোগটা হয়ে ওঠেনি ক্লান্তির কারণে, তবে যেন আজ হয়েছে। আর ইচ্ছেটা হতেই পাশে পড়ে থাকা মোবাইল ফোনটা হাতে তুলে নিয়ে সোজা চলে গেল ইউটিউব অ্যাপ্লিকেশনে। সার্চ বারে গিয়ে টাইপ করলো মির্চি বাংলা সানডে সাসপেন্স। স্ক্রোল করতে করতে খুঁজে পেল একটা বহু পুরনো গল্প। ফোনের ফুল ভলিউম বাড়িয়ে প্লে করে দিয়ে মোবাইল ফোনটা পাশে রেখে দিল। বাইরে মেঘের গর্জন একটু হলেও যেন কমেছে। মাঝে মধ্যেই বিদ্যুতের চোখ ঝলসানো আলো জানালা বেয়ে রৌনকের গোটা ঘর আলোকিত করে তুলছে। অবশেষে শুরু হলো বৃষ্টি। বৃষ্টির সাথে রৌনকের মোবাইল থেকে এবার ভেসে আসছে মন ভালো করা একটা পরিচিত আবেগ মাখানো কণ্ঠ আর শব্দের ঝুলি। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ সত্যজিৎ রায়ের লেখা টেলিফোন। গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দ বার্ষিকীতে 1394-এ, অর্থাৎ 1987 সালে। প্রধান চরিত্রে বীরেশচন্দ্র নিয়োগী এবং গণপতি সোম। গল্প পাঠে মীর এবং বীরেশবাবুর ভূমিকায় দীপঙ্কর চক্রবর্তী, পর্ণশ্রী বেহালা থেকে। শুরু হচ্ছে টেলিফোন। এই বলে মোবাইল ফোনে শুরু হলো গল্প। বাইরে বৃষ্টির বেগ বেড়েছে। দমকা হাওয়া মাঝে মধ্যেই জানালা বেয়ে ঘরের মধ্যে রৌনকের বই খাতা উল্টে পাল্টে আবার ফিরে যাচ্ছে। এদিকে গল্পে তখন টেলিফোন বেজে উঠেছে খুব জোরে। বিরক্তি সত্ত্বেও বীরেশবাবু যখন টেলিফোন রিসিভ করলেন, তখন টেলিফোনের ও পাশ থেকে একটা তীব্র কর্কশ ঝাঁঝালো কণ্ঠ ভেসে এলো। ঠিক এমন সময়তেই ঘরের নাইট বাল্বটা দপ করে নিভে গেল। খুব সম্ভবত ইলেকট্রিসিটি গেছে। বাইরে যে পরিমাণ বৃষ্টি ঝরে চলেছে তাতে এমনটাই স্বাভাবিক। কিন্তু এরই মাঝে আচমকাই রৌনকের ফোনের রিংটোন ভিজে উঠল। রৌনক একটু যেন বিরক্ত হলো। গল্পে তার মন বসে গিয়েছিল। গল্পের মাঝে উটকো বিপত্তি মোটেও তার পছন্দ নয়। এক প্রকার বিরক্তি নিয়েই মোবাইল ফোনটা হাতে তুলে নিল। দেওয়াল ঘড়িটা আবার ঢং ঢং করে বেজে উঠল। রাত 12টা বেজে গিয়েছে। অদ্ভুতভাবে গল্পের মতোই বাস্তবেও ঠিক এখন রাত 12টা। মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে উঠছে একটা অচেনা নম্বর। শুধু নম্বর বোধহয় বলা ভুল, বরং টেলিফোন নম্বর বলা ভালো। একরাশ বিরক্তি নিয়েই ফোনটা রিসিভ করলো রৌনক। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো একটা বিচ্ছিরি কণ্ঠস্বর, যা শুনে রৌনকের সারা শরীর বেয়ে একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল।
একটু আগে গল্পে যে কর্কশ ঝাঁঝালো কণ্ঠটা শুনেছিল রৌনক, আর এখন ফোনে যার গলা শুনলো, দুটোর মধ্যে কোনো ফারাক নেই, দুটোই হুবহু এক। উপাস থেকে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, শুনছেন? এটা কি 6296002234? আপনি কি রৌনক সেন? রৌনকের গলা তখন শুকিয়ে গেছে, অতি কষ্টে ভেতর থেকে কথা বেরিয়ে এলো। হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আপনি আমায় চিনবেন না, তবে আমি কিন্তু আপনাকে চিনি। আপনি আমায় চেনেন? চিনি, আর সে কারণেই তো আপনাকে টেলিফোনটা করলাম। কি চান আমার কাছে? যা চাই সেটা তো আমি তো নিয়েই ছাড়ব, তবে তার জন্য আপনার সাহায্য প্রয়োজন আমার। রৌনকের হৃৎপিণ্ডের গতিবেগ রীতিমতো বেড়ে গেছে। একটা অচেনা অজানা আতঙ্ক ঘিরে ধরেছে ওকে চারপাশ থেকে, যেখান থেকে ওর বাঁচার কোনো রাস্তা হয়তো নেই। কোনো রকম উপায় না পেয়ে অবশেষে ফোন কাটতে বাধ্য হলো রৌনক। হাত পা কাঁপছে তার। কোনো রকম বিছানা ছেড়ে উঠে এসে টেবিল থেকে এক গ্লাস জল গোগ্রাসে গিলে নিল, তারপর ফের উঠে গেল বিছানায়। গল্পটা আবার চালিয়ে কিছুক্ষণ আগের সব মুহূর্ত ভুলে চোখ বন্ধ করে গল্পের মধ্যে ডুবে যাওয়ার চেষ্টা করলো। মনোমুগ্ধকর গল্প পাঠ, অভিনয় আর আবহাওয়া সব মিলিয়ে সত্যি হারিয়ে যেতে ইচ্ছে করে গল্পের মধ্যে। গল্প যখন প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে, তখন আবার ঘটল একটা অদ্ভুত কাণ্ড। মোবাইলে সেই পরিচিত কণ্ঠস্বর থেকে ভেসে এলো ডাকটা। হ্যালো মিস্টার রৌনক সেন, টেলিফোন কেটে দিলেই কি আমার হাত থেকে নিস্তার পেয়ে যাবেন? আমার হাত থেকে যে সহজে আপনি নিস্তার পাবেন না, তাই আমি যা বলছি সেটা মন দিয়ে শুনুন, আর সেটাই আপনার জন্য ভালো হবে। এই প্রবল ঠান্ডার মধ্যেও রৌনকের কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হচ্ছে। কোনো রকম সময় নষ্ট না করে মোবাইল ফোন হাতে তুলে নিয়ে সবকিছু বন্ধ করতে চেষ্টা করলো, কিন্তু সফল হতে পারলো না কিছুতেই। কারণ মোবাইলে কোনো কিছুই এখন কাজ করছে না। সবকিছু কাজ না করলেও কণ্ঠস্বর ঠিকই ভেসে আসছে। আপনি যতই চেষ্টা করুন, লাভ কিন্তু হবে না। দয়া করে বাড়াবাড়ি করবেন না। একবার আপনার দরজার দিকে তাকান, বুঝে যাবেন সবটা। অতি বিচ্ছিরি বাজে রকমের হাসতে থাকলো লোকটা। লোকটার কথা মতো রৌনক দরজার দিকে তাকালো। সজোরে আঘাত করে কেউ যেন দরজাটা খুলে ফেললো। তারপর দেখা গেল একটা কালো কুচকুচে ছায়া মূর্তি। আতকে উঠল রৌনক। বিদ্যুতের ঝলকানিতে একবার তার কালো রূপ সরে গিয়ে ধারণ করলো রক্তমাখা থ্যাতলানো 1 বছর 40-এর লোকের মুখ। যা দেখে রৌনকের একবার মনে হলো সে হারিয়ে যাচ্ছে কোনো এক অতল গভীরে, যেখানে হারিয়ে গেলে আর কিচ্ছু মনে থাকে না, আর কখনো ফিরে আসা যায় না। কিন্তু তার আগেই হুঁশ ফিরে এলো সেই কণ্ঠস্বরে। না, তবে লোকটার মুখ থেকে নয়, মোবাইল ফোন থেকেই। আমি আপনার কোনো ক্ষতি চাই না, তবে আপনি আমার কথা না শুনলে সেটা করতে বাধ্য হব। বছর 4 আগে এই রকমই একটা বৃষ্টির রাত ছিল। আমি ফুটপাত ধরে হেঁটে ফিরছিলাম বাড়ি। এই যে বাড়িতে এখন আপনি আছেন, সেই বাড়িতেই। আমিও আপনার মতোই বাড়িতেই ভাড়া থাকতাম। সেদিন বৃষ্টির কারণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। গাড়ি ঘোড়া কিচ্ছু পাইনি, তাই সবশেষে পায়ে হেঁটে ফেরার সিদ্ধান্ত নিই। অন্ধকারে কোনো কিছুই সেইভাবে দেখা যাচ্ছিল না। কোনো রকম হাতড়ে হাতড়ে হাঁটছিলাম। এরই মাঝে হঠাৎ আচমকা উল্টো দিক থেকে আসা একটা 4 চাকা গাড়ি আমার উপর দিয়ে চালিয়ে বেরিয়ে যায়। নিচে পড়ে যন্ত্রণায় কাতরে যাচ্ছিলাম। কত সাহায্য চাইলাম, কিন্তু সেই গাড়ি থেকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। মুহূর্ত পর বৃষ্টির মধ্যে ঝাপসা হয়ে মিলিয়ে গেল, আর আমি যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লাম। এই পর্যন্ত বলার পর একটা দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠস্বর থেমে গেল। কিছু মুহূর্ত চুপ, কেবল বাইরে বৃষ্টির শব্দ ছাড়া তেমন কিছু শোনা যাচ্ছে না। নিস্তব্ধতা ভেঙে রৌনক নিজে থেকেই বলল, আমি এই বাড়ি কালই ছেড়ে দেব। আপনি আবার আপনার এই বাড়িতে থাকুন। থাকবো বলে আমি আসিনি, আমি এসছি আপনার একটা সাহায্য চাই বলে, আর আপনাকে সেই সাহায্য করতেই হবে। রৌনক একটু ঢোক গিলে আমতামতা করে বলল, বলুন বলুন না, আপনাকে কিভাবে সাহায্য করব? বর্ধমানের ঢলদিঘি পেট্রোল পাম্পের পাশে HDFC ব্যাংকে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তাতে আমার জমানোর সমস্ত পুঁজি ওখানেই আছে। বাঁকুড়ার বীরসিংহ গ্রামে আমার পরিবার থাকে। ওদের এখন বড়ই অভাব অনটন। আমি চাই আমার ব্যাংক থেকে সব টাকা তুলে আপনি ওদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। এইটুকু উপকার করলেই আমার অতৃপ্ত আত্মা মুক্তি পেয়ে যায়, আর এই বোঝা নিয়ে আমাকে ঘুরে বেড়াতে হয় না, ওদের দুঃখ দেখতে হয় না। রৌনক বাবু, আমার এই উপকারটা করুন দয়া করে।
আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কথা শুনে খুব খারাপ লাগলো লোকটার জন্য। রৌনকের সত্যি কি অদ্ভুত, মৃত্যুর এতদিন পরেও পরিবারের জন্য ওনার ভালোবাসা একটুও কমেনি। এখনো ওদের কথা ভাবছেন। সত্যি ঈশ্বর কতটা নিষ্ঠুর হলে এমন করে কারো সাথে। আমি গালি ব্যাংকে গিয়ে সব ব্যবস্থা করছি, আপনি আর ভাববেন না। বাঁচালেন আমাকে আপনি, এবার শান্তিতে যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। ও হ্যাঁ, আপনার নামটাই তো জানা হলো না। ব্যাংকে গিয়ে তো আপনার নাম না জানালে বাকি সমস্ত প্রসেস আগাতে পারবো না। আমার নাম গণপতি, গণপতি সোম। নামটা শুনেই চমকে উঠল রৌনক। এক গাদা ভয় তাকে এখন চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, যেখান থেকে ওর বাঁচার কোনো রাস্তা হয়তো নেই। বছর চারেক আগে ঠিক এমনই প্রবল বৃষ্টিতে রৌনকের অফিসে একটা পার্টি হচ্ছিল। সবাই মদ্যপ হয়ে মাতালের পর্যায়ে, এক রৌনক ছাড়া। মোটামুটি 11:30টার দিকে পার্টি শেষ হয়। দেরি আর বৃষ্টির কারণে বসের গাড়িতেই রৌনক ফিরছিল সেদিন। গাড়িতে 3 জন, রৌনক, রৌনকের বস অনিমেষ হালদার আর গাড়ির ড্রাইভার শ্যামল। দুজনেই মদের ঘোরে আউট। কোনো রকম এদিক ওদিক করতে করতে ঝড়ের বেগে ছুটে চলেছে গাড়ি। রৌনক বারবার বলেছিল আস্তে চালাতে, কিন্তু ড্রাইভার শ্যামল কিছুতেই কথা শোনেনি। গাড়ির স্পিড বাড়িয়েই চলেছিল একটু একটু করে। তেলিপুকুর জাতীয় সড়কের ওপর যখন এইভাবে গাড়ি ছুটছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর দিকবিদিক হয়ে উঠে যায়। আর তখনই একটা লোকের ওপর দিয়ে গাড়িটা চলে যায়। কিছুটা এগিয়ে গাড়িটা সজোরে ব্রেক কষে দাঁড়ায়। রৌনক গাড়ি থেকে নামতে যায়, কিন্তু ওর বস ওকে থামিয়ে ড্রাইভারকে আদেশ দেয় বাড়ির দিকে এগিয়ে যাবার। সরকারি অফিসার তো, তাই হিট অ্যান্ড রান কেসে জড়াতে চায়নি। ভয় দেখিয়ে রৌনকের মুখ বন্ধ করে রেখেছিল। সেদিন বাড়ি গিয়ে 2 চোখের গত বছরের ঘটনা, জানুয়ারি মাস, বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আমি, অর্ণব আর প্রশান্ত হুট করে ঠিক করলাম, চল দীঘা যাওয়া যাক। অনেকদিন কোথাও যাওয়া হয়নি। আমি প্রথমে ঠান্ডার কারণে একটু আমতা আমতা করছিলাম, কিন্তু ওদের জোড়াজোড়ের সামনে শেষ পর্যন্ত রাজি হয়েই গেলাম। পরপর 3 দিনের ছুটি, শুক্রবার, শনিবার, রবিবার। তখন পকেট ফ্রেন্ডলি ট্যুরিস্ট হিসাবে দীঘাই সেরা। অর্ণবের প্রস্তাবে আমরা রাজি হয়ে গেলাম। বৃহস্পতিবার অফিস থেকে ফিরেই আমরা 3 জন বাড়িতে রাতের খাবার খেয়ে ঠিক রাত 10:30টার সময় ধর্মতলায় জড়ো হলাম। দীঘামুখী বাসের টিকিট নিয়ে যথারীতি উঠে বসলাম বাসে। বাস ছাড়লো রাত 11টার দিকে। আমরা দারুণ উত্তেজিত। অনেক দিন বাদে 3 জনে মিলে আবার একটি ছোট্ট ট্রিপ। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিলাম কুয়াশার চাদরে ঢাকা জাতীয় সড়কটা। ঘন কুয়াশা, পথের দুধারে ছায়াময় অন্ধকার গাছপালা যেন সারি বেঁধে আড়াল থেকে নীরবে তাকিয়ে আছে। রাত তখন 2টো হবে। বাসের মধ্যে সবাই প্রায় ঘুমে আচ্ছন্ন। হঠাৎ এক মস্ত ঝাঁকুনি দিয়ে বাসটা থেমে গেল। ধর্মর করে সবাই জেগে হইচই শুরু করে দিল। এই কি হলো রে? অর্ণব ঘুম চোখে বলল। যা মনে হয় কিছুটা হয়েছে, আমি বললাম। এই ড্রাইভার দাদা, কি হয়েছে? এক মহিলা যাত্রী চেঁচিয়ে উঠলেন। আমরা 3 জন অবাক হয়ে অনেকের সঙ্গে নেমেই পড়লাম বাস থেকে। জায়গাটা ঘন অন্ধকার, জায়গার নামধাম কিচ্ছু জানি না। ব্যাপার কি? ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম বাসের ইঞ্জিনে বড়সড় একটা গোলমাল হয়েছে। তাদের কথাবার্তায় বোঝা গেল এটি কোনো তার ছেড়ে যাওয়া বা ছোটখাটো সমস্যা নয়, কিছু একটা বড় ধরনের গন্ডগোলই হয়েছে। ওকে ফোন করছে, ও তাকে ফোন করছে। পুরো বাসের সামনে হইচই। অন্ধকারের মধ্যে দূরে কোথাও একটা কুকুর ভু ভু করে ডেকে উঠল। আওয়াজটা ছিল অস্বাভাবিক রকম লম্বা, যেন হাহাকারের মতো। আমার কেমন জানি শরীরটা কেমন অস্বস্তি করছিল, কিন্তু অর্ণব আর প্রশান্ত তখনও মজা করে বলছিল, দেখিস ভূত টুত কিছু বেরোয় কিনা। চুপ কর তো, আমি বললাম। মাঝরাত, কুয়াশা, রাস্তার পাশে জঙ্গল, এই পরিবেশে এসব নিয়ে মজা করিস না। কিন্তু তখন কে জানতো এই মজাই আমাদের জন্য সত্যি হয়ে যাবে। ড্রাইভার বলল, আপনারা চাইলে একটু সামনে জাতীয় সড়কের ডান ধারে একটা পুরনো চা হোটেল আছে, ওই যে লাইট জ্বলছে, একবার ওখানে গিয়ে চা খেয়ে অপেক্ষা করতে পারেন। মালিক মারফত মেকানিককে খবর দেওয়া হয়েছে, এসে যাবে। এক যাত্রী বললে, এত রাতে মেকানিক পাবেন কি করে? ড্রাইভার উত্তর করল, সব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমাদের রুটের গ্যারেজ মালিকদের সঙ্গে কন্ট্রাক্ট করা থাকে। যান, চা খেয়ে চলে আসতে পারেন।
তবে কেউ বাসের পিছন দিকে যাবে না। সবাই হাঁটাহাঁটি আর ঠান্ডায় কাঁপতে কাঁপতেই এগোলো। আমরাও 3 জন লোকজনের সঙ্গে গেলাম, কিন্তু আমরা এগোলাম বাসটার পিছনের দিকে, আর সেটাই ছিল আমাদের চরম ভুল। ঘন কুয়াশা চারদিকে। দূরে রাস্তার ধারে বেশ খানিকটা দূরে টিমটিমে একটা আলোয় ছোট্ট চায়ের দোকান দেখা গেল। এক চালা, টালির চাল, কাঠের বেঞ্চ, মাঝরাতে দোকান খোলা। এই দোকানটি অন্য আরো বাসের সামনের দিকের দোকানগুলোর থেকে কেমন খাপছাড়া দূরত্বে। ওই দোকানগুলোয় বেশ আলো জ্বলছে, ভিড়ভাট্টা, কিন্তু এই দোকানটা কেমন গা ছমছমে নির্জন। টিমটিম করছে আলো, দোকানে কোনো খরিদ্দার নেই। আমি বললাম, দূর, এই দোকানে চা খেতে হবে না, চল বাসের সামনের দিকেই বরং একটু এগিয়ে যাই। প্রশান্ত বললে, ধুর, আর হাঁটতে পারছি না, ওটা তো ধাবা, তাই একটু লাইট দিয়ে সাজানো, নে নে একটা করে চা খেয়ে পালাই। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে প্রথমে নজর দেয়নি কেউ, কিন্তু কাছে যেতে গায়ে কাঁটা দিল। লোকটা স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ যেন কেমন ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। ঠান্ডায় যেন তার নিঃশ্বাস বেরোচ্ছে না। এটা আমার নজরে প্রথম পড়ল। আমি আস্তে করে বললাম, দেখেছিস, লোকটার নিঃশ্বাসই বেরোচ্ছে না। অর্ণব বলল, হ্যাঁ রে, তুই এখানে চা খেতে এসেছিস নাকি লোকের নিঃশ্বাস দেখতে এসেছিস? প্রশান্ত বলল, চুপ মার, অত ভাবিস না, চা খেয়ে আগে গরম হয়ে নে। দোকানের সামনে পৌঁছাতে লোকটা হঠাৎ বলল, চা লাগবে? কণ্ঠটা অদ্ভুত, যেন পেটের ভিতর থেকে অনেক দূর থেকে ভেসে আসছে কথা খোটা। এবার দেখলাম আরো কজন ভিতরে ঢুকে বেঞ্চে বসলো। তারা কখন যে আমাদের পেছন পেছন এসেছে আমরা কেউ টের পাইনি। আমরা 3 জনও ওদের সঙ্গে দোকানের ভিতর ঢুকে বসলাম। দোকানটার ভিতর একটা অদ্ভুত গন্ধ, পুরনো বস্তা পচা গন্ধ, ভেজা দরমার দেওয়াল, কিন্তু সেই গন্ধের ভিতরে এবার কেমন যেন ধূপের মতো ঘ্রাণ এবং কিছু একটা পচা, যেন দীর্ঘদিন দাফনহীন মৃতদেহের গন্ধ। গাটা কেমন ঘিন ঘিন করছে। আমি ফিসফিস করে বললাম, এই জায়গাটা কেমন যেন লাগছে না? অর্ণব বলল, শুধু তোরই নয়, আমারও, কিন্তু এখন আর কোথায় যাব? চা এলো, গরম ধোঁয়া উঠছে, কিন্তু আশ্চর্য, চায়ের কোনো গন্ধ নেই, কেবল গরম জল যেন। ঠিক তখনই দোকানের ভিতরে একটা কোণার চোখ পড়তেই বুক হিম হয়ে গেল। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, স্পষ্ট দেখা যায় না, কিন্তু শাড়ি পরা, চুল গাঁত ছাড়িয়ে নেমে এসেছে। আমি চোখ মুছলাম, আবার তাকালাম, নেই। প্রশান্ত বলল, কি হলো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ওদিকে একটা মহিলা দাঁড়িয়েছিল। অর্ণব বলল, তাহলে এখন কোথায়? আমি দেখলাম দরমার বেড়ার গা ঘেঁষে ওই কোণাটা এখন ফাঁকা, কুয়াশা মেশানো হালকা আলোতে কেবল দরমার দেওয়ালের স্যাঁতস্যাঁতে ভাব দৃশ্যমান। চা খেতে খেতে এক বৃদ্ধ যাত্রী কাছে এসে দাঁড়ালেন, বললেন, এই দোকানটা আমি যতবার এই রাস্তায় যাই সবসময় বন্ধ দেখি, এ রাতে খোলা কেন জানেন? তখনই দোকানদার হঠাৎ ঘাড় ঘুরিয়ে এমনভাবে তাকালো যেন তার ঘাড়ে হাড় নেই, পুরোটা ঘুরে গেল। আমাদের পাশের সবাই মিলে কেমন এক ঝাটকায় উঠে দাঁড়ালো। লোকটা বলল, 3টে বাজতে চললো, তার আগেই বেরিয়ে যাবেন? তার গলায় খটখটে শব্দ, মনে হলো যেন বুকে কোথাও বাতাস আটকে আছে। আমি ঘুরি দেখলাম 2:55, আমাদের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা বরফের জল স্রোত নেমে গেল। দোকানদার তখন ধীরে ধীরে হাসতে লাগলো। হাসিটা মানুষের হাসি নয়, যেন কেমন এক অদ্ভুত খেকখেকে শব্দ, যেন লোহার দরজা কেঁপে কেঁপে উঠছে। পাশের কোণায় আবার একটা ছায়া দেখা গেল, এবার পরিষ্কার, শাড়ি পরা এক মহিলা। তার মুখ দেখা যায় না, শুধু চুলে ঢাকা, কিন্তু তার পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো। ভাবলাম, এইসব হচ্ছেটা কি? এই মহিলাকে তো আমরা দোকানে ঢোকার সময় দেখিনি, তবে হঠাৎ করে উদয় হলো কোথা থেকে? আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, চল চল এখান থেকে পালাই। অর্ণব তখন চশমা খুলে চোখ ঘুষছিল। আমি ঠিক দেখছি তো ওই মহিলা? তার পা? প্রশান্তের কণ্ঠ শুকিয়ে গেছে। হ্যাঁ, উল্টো। ঠিক তখনই বাতাসের দমকা হওয়া দোকানের ভিতরে ঢুকে আলোটাকে কাঁপিয়ে দিচ্ছিল। দোকানের পেছন থেকে একটা খসখসে আওয়াজ এলো, যেন কেউ ভিজে মাটির উপর পা টেনে টেনে হাঁটছে। আমরা উঠে দাঁড়াতেই দোকানের দরজা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে গম্ভীর গলায় শুনতে পেলাম কে যেন বলে উঠল, একবার যখন এসে পড়েছ তখন আর যাবে কোথায়? সবাই হইচই করে দরজায় ধাক্কা দিতে লাগলাম, কিন্তু দরজা খুলছে না। বাইরের ঘন কুয়াশা যেন কোথা দিয়ে হু হু করে ঢুকছে। কারা যেন বাইরে থেকে টিনের দরজার উপর 2 আঙ্গুল দিয়ে টানছে, ঘষছে। মহিলা ছায়াটা তখন দোকানের মাঝখানে এসে দাঁড়িয়ে আছে,
তার পুরো মুখ শাড়ির আঁচল দিয়ে ঢাকা, কিন্তু মুখের সামনে কুয়াশা জমাট বেঁধে আছে, মানে তার নিঃশ্বাস আছে, অথচ দোকানদারের ছিল না। দোকানদার বলল, রাত 3টে, মানে আমাদের সময়। যাদের মুক্তি অসম্পূর্ণ তারা পথের যাত্রী খুঁজে। আমরা 3জন একে অপরের হাত চেপে ধরলাম। দোকানের দেওয়ালে নড়াচড়া, যেন ছায়ারা উঠে নেমে খেলছে। ছায়াগুলোর হাত লম্বা, আঙুলগুলো অস্বাভাবিকভাবে বড়। দোকানদার বলল, তোমরা ধরা পড়ে গেছো, ও বেরিয়ে পড়েছে। ঠিক তখনই মহিলা মূর্তিটা মাথা একটু কাত করলো, তার লম্বা চুল নেমে এলো হাঁটুর কাছে, আর দেখা গেল ওর মুখ। কিন্তু ওটা মানুষ নয়, ওর চোখ দুটো নেই, শুধু গভীর গর্ত, আর গর্তের ভিতরে যেন হলুদ আগুন জ্বলছে। প্রশান্ত চিৎকার করে উঠল, দরজা ভাঙ! সবাই মিলে দরজায় ধাক্কা দিতেই দরজা ধীরে ধীরে খুলে গেল, যেন ভিতরে কেউ থামিয়ে রেখেছিল আর হঠাৎ ছেড়ে দিল। আমরা ছুটে বেরিয়ে এলাম, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছিল বাইরে। দোকানের সামনে যেখানে কটা বেঞ্চ পাতা ছিল, সেখানে এখন একটা বড় মাটির প্রদীপ জ্বলছে, আর তার চারপাশে কয়েকটা মানুষের ছায়া নড়ছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। কুয়াশার ভিতর থেকে গলা ভেসে উঠল, মৃত্যু দূরত্ব মানে না, তোমরা এসেছো মানে তোমাদের ডাকা হয়েছে। আমরা শিউরে উঠলাম। দোকানদার তখন দোকানের দরজায় দাঁড়িয়ে, তার 2 চোখ এখন ফুলে আগুনের মতো, যেন ঠিক করে বেরোচ্ছে হলুদ রঙের তীব্র আলো। সে বলল, ওর অসম্পূর্ণ অপঘাতে মৃত্যুর অতৃপ্ত আত্মা তৃপ্ত হতে চায় কাউকে নিয়ে। ঠিক তখন মাটির তলা থেকে টান, যেন কোনো অদৃশ্য হাত আমাদের পায়ের গোড়ালি ধরে টানছে। অর্ণব চিৎকার করে উঠল, দৌড় দৌড়! আমরা 3জন প্রাণপণে দৌড়াতে লাগলাম রাস্তার দিকে, কিন্তু কুয়াশার মধ্যে দৌড়ে যাওয়া মানে যেন সাদা দেওয়ালের মধ্যে ঢুকে যাওয়া। কিচ্ছু দেখা যাচ্ছে না। পিছন থেকে আমি শুনতে পারছিলাম ছায়ামূর্তির পায়ের আওয়াজ নেই, কিন্তু তার নিঃশ্বাস আর বিকট হাসি কানেই ভেসে আসছে। পুরো শান্ত হটকে চেকে পড়ে গেল। আমাকে ধর ধর! আমরা তাকে তুলে নিলাম। তার পায়ের কাছে মাটি যেন সামান্য নরম হয়ে ফাঁক হয়ে যাচ্ছিল। অন্ধকারে মনে হলো যেন কোনো হাত বেরিয়ে আসছে। বহু কষ্টে হাঁপাতে হাঁপাতে শেষ পর্যন্ত আমরা রাস্তার মাথায় পৌঁছলাম। সেখানে দেখলাম বাসের লোকজন সবাই দাঁড়িয়ে আছে, ড্রাইভার হাঁপাচ্ছে। এই রে দাদারা, আপনারা এতক্ষণ এদিকে কোথায় গেছিলেন? এদিকে তো কিছু নেই, দোকানপাট তো দূরের কথা, খোলা মাঠও পর্যন্ত নেই। কোন দোকান? এখানে তো বছরের পর বছর ধরে কিছু নেই। আমরা ড্রাইভার, আমরা রাস্তার সবটা জানি। আমরা তাকিয়ে দেখি, সত্যি যেখানে দোকান ছিল সেখানে কেবল জংলা জলা জমি, কোনো দোকান নেই, কেবল আজ আমার ছোট ভাই বোন এসে বলল, বাবার রেখে যাওয়া সকল সম্পত্তির সমান ভাগে ভাগ হোক। আমি প্রথমে একটু অবাক হলেও আমার অজ্ঞাত মন যেন এসবের জন্য প্রস্তুত ছিল। তাই বললাম, ঠিক আছে, কাল ছোট মামাকে ডাকি, দলিলপত্র সব তার কাছে, সে সব বুঝিয়ে দিবে। দুজনেই তখন গম্ভীর মুখে ঠিক আছে বলে চলে গেল। পরের দিন ছোট মামা সবাইকে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিলেন এবং বললেন, কদিন পর একজন আমিন ডেকে জায়গা মেপে যার যার সীমানা ঠিক করে দিব। সবাই সম্মতি জানালাম। তখন সামিয়া শাফিক বলল, সব জমির বুঝ পেলেও একটা জমির বুঝ পেলাম না। মামা বললেন, কোনটা? আমাদের উত্তর ভিটার জমিটা। সেটা তো 9 বছর আগে সায়ন বিক্রি করে টাকা ব্যবসায় খাটালো। শাফিক বলল, সেখানে তো আমাদেরও ভাগ আছে, ভাইয়া তার দাম আমাদের দিবে না? সামিয়া বলল, ব্যবসা ভাইয়া করছে, টাকা ও কামাচ্ছে, আমাদের ভাগের জমির টাকার দিয়ে ভালোই ব্যবসা করেছে, এখন আমাদের টাকা ফেরত দিক। আমি চূড়ান্ত বিস্মিত হয়ে বললাম, তোদের সেই জমির টাকা লাগবে? দুজনেই বেশ শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ। আমি এত অবাক খুব সময় কমই হয়েছি। যে ভাই বোনদের জন্য এত করলাম, তারা আজ কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। বললাম, ঠিক আছে, দিয়ে দিব। সে দামে জমি বিক্রি করেছি, সে হিসাবে সামিহা 2 লাখ আর শাফেক 4 লাখ পায়। সামিহা তোর লাগবে? সামিহা বেশ রাগী কণ্ঠে বলল, পাগল হয়েছিস ভাইয়া? আমি অকৃতজ্ঞ, ইতর, লোভী না। আগেই বলছি, এসব ভাগটাগ আমি নিব না। আমি শুধু ভাইয়ার কাছে সবসময় ভালোবাসাটা চাই, এর ব্যতীত কিচ্ছু না। আমি দীর্ঘশ্বাস ছেড়ে সামিয়া শাফিকের দিকে তাকিয়ে বললাম, আমাকে একটু সময় দে, আমি
আমি তোদের সব টাকা দিয়ে দিব। আপাতত আমার কাছে এত টাকা নেই। সামিয়া বলল, কিসের 2 লাখ? 9 বছরে জমির দাম ডাবল হয়েছে। আমার 4 লাখ আমার চাই। শাফিক বলল, আমার 8 লাখ। ছোট মামার সাথে সাথে বললেন, তোদের মতো নিমক হারাম জীবনে দেখিনি। মামা আর কিছু বলার আগে শাফিক বলল, মামা জমির ভাগ হয়েছে, আপনি সব বুঝিয়ে দিয়েছেন, এবার আপনি আসতে পারেন। আমরা ভাই বোন নিজেদেরটা বুঝে নিব। মামা যেন চরম বিস্মিত। হুট করে আমার কি যে হলো? আমি মৃদু হেসে বললাম, মামার হিসাব করা বাকি আছে। হিসাব যখন করছিস তখন সঠিকভাবেই কর, আমিও সঠিকভাবেই হিসাব করব। ওরে খানিকটা অবাক হয়ে তাকালে আমি বললাম, জমির দাম তোরা বর্তমানের দাম ধরতে নিতে চাচ্ছিস, ঠিক আছে, সেটাই দিব। জমির দাম যেহেতু বর্তমানের দাম হিসেবে ধরবি, সেহেতু আমি তোদের পিছনে মোটা অঙ্কের যে টাকা খরচ করেছি সে দামও বর্তমানের হিসাবে ধরব। খুচরা না হয় বাদই দিলাম। সঠিক বলল, মানে? মানে তুই জমির বর্তমান দাম হিসাবে 8 লাখ টাকা দাবি করছিস, তোকে 8 লাখই দিব, কিন্তু তার আগে তুই আমার টাকা ফেরত দে। কিসের টাকা? তোর স্মৃতিশক্তি দেখছি জঘন্য খারাপ। বছর 2 আগে তোর চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ দিয়েছিলাম, সেটা ফেরত দিবি। ছোট ভাইয়ের চাকরির ঘুষের টাকা দেওয়ার দায়িত্ব বড় ভাইয়ের না। এ কথা না ধর্মে খাটবে না আইনে। 10 লাখ টাকা 2 বছর ব্যাংকে থাকলে মাসে 10,000 করে লাভ আসলেও 2 বছরে হতো 2,40,000। তো মোট হলো 12,40,000। বছর 3 আগে চাকরির কথা বলে আরো 1 লাখ টাকা নিয়েছিলে, মোট 13,40,000। তোর খাওয়া পড়া, পড়ালেখা এবং যাবতীয় খরচ না হয় বাদই দিলাম। শাফিক হতভম্ব হয়ে বলল, এসব কি বলছো ভাইয়া? আমি মৃদু হেসে বললাম, হিসাব করছি, যেমনটা তোরা হিসাব করলি ঠিক তেমন হিসাব করলাম। মা এতক্ষণ চুপচাপ শুনলেও এবার বললেন, সায়ন, তুই ঠিক করছিস না। কেন? কি করছি? শফিক সামিয়ার সাথে অন্যায় করছিস। তোর কথার যুক্তি ছাড়া। বড় ভাই বাবারই মতো, সে তার কর্তব্য পালন করবে, এটাই নিয়ম। তুই সেটার হিসাব চাইতে পারিস না। মায়ের কথা শুনে অতি কষ্টে আমি হেসে ফেললাম। ছোট মামা বললেন, ছি শোভা, তোর এত অধঃপতন! একই গর্ভে রেখে 4 সন্তানকে তুই 4 চোখে দেখছিস। তোর স্বামী মারা যাওয়ার পর কি করেনি সায়ন তোর এই জন্য? ওরা না হয় ভাই বোন, তাই লোভী স্বার্থপরের মতো কথা বলছে। তুই মা, তুই কিভাবে এমন একচোখাগিরি করছিস? মা বললেন, একচোখাগিরি করছি না। ভাগ যখন হয়েছে তখন সবকিছুর ভাগ সমানই হবে। মামা বললেন, সমানই হয়েছে। সায়ন ব্যবসা করার জন্য যে জমি বিক্রি করেছিল, ও ব্যবসা করে ব্যবসায় উন্নতি করে নিজের জন্য কি করেছে দেখা আমাকে। ঠিক বয়সে বিয়েটা পর্যন্ত করতে পারেনি। যা করেছে সব তোদের জন্য করেছে, আর বেশি দিয়েছে শফিক এবং সামিয়াকে। আজ ওরা তার ভালো প্রতিদান দিচ্ছে। ওরা যখন হিসাব চেয়েছে তখন সায়ন হিসাব চাইতে পারবে না। সায়ন একদম ঠিক করেছে। বিকৃত জমির ভাগ চেয়েছে, হিসাব চেয়েছে, তাও বর্তমান দামের হিসাবে। তো সায়ন হিসাব দিয়েছে। এখন সায়ন ওদের কাছে যে টাকা পায় সেটা যেন জলদি ওরা দিয়ে দেয়, নয়তো টাকা কিভাবে উসুল করতে হয় আমার জানা আছে। রাত তখন প্রায় 12:30। আকাশ ভর্তি কুয়াশা আর বন জঙ্গলের ভেতর সেই ভয়ানক নীরবতা, যা শুনলে মনে হয় পৃথিবী হঠাৎ নিঃশ্বাস আটকে রেখেছে। এই জায়গাটায় লোকজন সাধারণত সন্ধ্যা নামার আগেই চলে যায়। স্থানীয়দের ভাষায় এটা মরা বাগান, কারণ এখানে বহু বছর আগে এক কিশোরী মেয়ের লাশ পাওয়া গিয়েছিল, ঠিক সেই পুরনো দোলনার নিচে। আজও কি বুঝে উঠতে পারেনি কিভাবে সে মারা গিয়েছিল, বা শেষ রাতে সে এখানে কি করছিল। গত কিছু মাস ধরে এলাকায় অদ্ভুত কিছু গুজব ছড়াচ্ছিল। রাতে দোলনার চেন হাওয়া ছাড়াই নড়তে দেখা যায়, দোলনা থেকে কান্নার আওয়াজ আসে, কখনো আবার দোলনার কাছে কারোর ছায়া দাঁড়িয়ে থাকে, যে নাকি মানুষের মতো আবার মানুষের মতো নয়। এসব শব্দ ছড়িয়ে পড়ে মূলত কাঠ সংগ্রহ করতে আসা শ্রমিকদের মুখে মুখে, কিন্তু কেউই সাহস করে রাতের বেলা বনের ভেতর ঢোকে না। আমি এসব কথা প্রথম শুনি গত সপ্তাহে,
যখন এলাকাটার একজন বৃদ্ধ রাত্রি যাপন কেন্দ্রের পাশে চায়ে বসে কাঁপা কাঁপা গলায় বলছিলেন, বাবা, ওখানে রাত হলে আর মানুষ থাকে না, শুধু কেউ একজন দোলনায় বসে আগের মতোই। তার কণ্ঠে এমন সত্যতার ভার ছিল যে সেটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। তাই সিদ্ধান্ত নিলাম, ঘটনাটা চোখে দেখে না আসলে বিশ্বাস করতে পারবো না। সেই উদ্দেশ্যে ক্যামেরার টর্চ নিয়ে প্রায় মধ্যরাতে বনের ভেতর ঢুকলাম। প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয়নি। ঝিঞ্ঝি পোকার আওয়াজ, দূরে কোনো শেয়ালের চিৎকার, আর মাঝে মাঝে শুকনো পাতার মচমচ শব্দ। কিন্তু যতই গভীরে ঢুকছিলাম ততই যেন অনুভব করছিলাম বাতাস ভারী হচ্ছে। মনে হচ্ছিল অদৃশ্য কেউ যেন পিছন থেকে দেখছে। হাওয়ায় একটা ধুলো ঠান্ডা শীতলতা যা শরীরের ভেতর ঢুকে কাঁপুনি ধরিয়ে দেয়। তারপর হঠাৎই দাঁড়িয়ে গেলাম। সামনেই সেই পুরনো দোলনা, যেটা নাকি বছরের পর বছর পরিত্যক্ত। কাঠের আসনটা প্রায় পচে গেছে, চেনগুলো মরচে পড়ে কালচে হয়ে আছে। কিন্তু এসবের মাঝেও সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সামনে দাঁড়িয়েই থলকে দিল। দোলনায় কেউ বসে আছে। অন্ধকারের মাঝে প্রথমে বোঝা গেল না মানুষ না ছায়া, কিন্তু চোখ অভ্যস্ত হলে দেখলাম একজন মেয়ের অবয়ব। লম্বা এলোমেলো চুল, মাথা নিচু, সাদা পোশাক। পোশাকটা এমন ভেজা যেন অনেকক্ষণ বৃষ্টিতে দাঁড়ানো, অথচ সেদিন রাতে এক পটা বৃষ্টি হয়নি। এমনকি কুয়াশা ওই জায়গায় তখন থমথমে স্থির। কিন্তু মেয়েটির দেহটা যেন বাতাসে দুলছে, যে দোলনাও নেড়ে ওঠে না। আমি শুধু দাঁড়িয়ে তাকিয়ে আছি। টর্চটা কোনোভাবে চালু করার সাহস পাচ্ছি না। মনে হচ্ছিল আলোটা যদি পড়ে, আরো যদি দেখার মতো কিছু দেখা যায়। ঠিক তখনই মেয়েটি হঠাৎ ধীরে ধীরে মাথা তুলল। শব্দহীন, নিস্তব্ধ একটি নড়াচড়া, যেন হাড় ভাঙা গলার ওপর মাথাটা তোলা হচ্ছে। তার কপালের চুলগুলো সরে গিয়ে যখন মুখটা দৃশ্যমান হলো, আমি নিঃশ্বাস আটকে গেলাম। মেয়েটির চোখ দুটো ছিল সম্পূর্ণ ফাঁকা, চোখের মনি নেই। যেটা আছে সেটা শুধু এক অদ্ভুত দুধ সাদা শূন্যতা, যেন কোনো গভীর জলে ডুবে থাকা দৃষ্টিহীন দৃষ্টি। ঠোঁটের কোণে একটা জমে থাকা কালচে দাগ, আর গালের পাশে ছেঁড়া দাগের মতো কিছু। মেয়েটি আমার দিকে তাকিয়ে রইল, সরাসরি স্থির দৃষ্টিতে। তারপর যা হলো সেটা আমার জীবনে কখনো ভুলতে পারবো না। দোলনার চেন, যা এতক্ষণ নিস্তব্ধ ছিল, হঠাৎ নিজের থেকেই কাক কাক শব্দ করে দুলতে শুরু করলো। দোলনার নড়াচড়া দেখে মনে হচ্ছিল কেউ পিছন থেকে ঠেলা দিচ্ছে, কিন্তু পিছনে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, এমনকি হাওয়া পর্যন্ত নেই, কেবল অস্বাভাবিক ঠান্ডা। আমি পেছাতে শুরু করলাম। ক্যামেরার বোতাম টিপে রেখেছিলাম, কিন্তু লেন্স কাঁপছিল অবিরত। মেয়েটির মাথাটা সামান্য কাত হয়ে গেল, যেন কেউ আস্তে করে তার ঘাট টেনে নিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে তার মুখের কোণায় এক অস্বাভাবিক দীর্ঘ হাসি ফুটে উঠল, এমন হাসি যা মানুষের মুখে মানায় না। আমি দৌড়তে শুরু করলাম। বনের আওয়াজ যেন অদ্ভুত হয়ে উঠছে, পাতার শব্দ, শেকড়ের টান, কেমন যেন পিছন থেকে কারোর পায়ের ধাক্কা শোনা যাচ্ছে, যেন কেউ আমাকে অনুসরণ করছে। দৌড়াতে দৌড়াতে পিছনে একবার তাকিয়েছিলাম, আর সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ তখন দেখলাম মেয়েটি দোলনা থেকে নামেনি, তবুও তার ছায়া 2-3 গাছ পরে দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটা অসম্ভব, কেননা দোলনার ওপর যে মেয়েটি বসেছিল সে নড়েনি, অথচ তার ছায়া সেখানে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। দুটো অস্তিত্ব কি একই সঙ্গে ছিল, নাকি সে কোনোভাবে নিজের ছায়াকে পাঠিয়ে আমাকে ধরার চেষ্টা করছিল? পরের দিন সকালে ভিডিওটা দেখার পর আরেকটা জিনিস খেয়াল করলাম। যখন আমি দৌড়াচ্ছিলাম, আমার পিছনে মাঝে মাঝে একটা সাদা পোশাকের ঝলক ধরা পড়ছে, কিন্তু বন তখন সম্পূর্ণ স্থির, যেন আলোয় বাধা তৈরি করে কেউ এগাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যে দোলনায় মেয়েটি বসেছিল সেটা এখন আর সেখানে নেই। পুলিশ গিয়ে দেখে দোলনাটা যেন হঠাৎ করে মাটির ভিতর ডুবে গেছে। শুধু মরচে ধরা চেনের একটা অংশ দেখা যায় মাটির উপরে। কোথাও কারোর পায়ের ছাপ নেই, মেয়েটির উল্লেখযোগ্য কোনো চিহ্ন নেই। শুধু দোলনার নিচে সেই পুরনো শুকনো রক্তের দাগটা আরও গাঢ় হয়ে উঠেছে। এই ঘটনার পর স্থানীয়রা বলছে মেয়েটি এখনো বনেই আছে। তার মৃত্যু হয়েছিল যেদিন, সে নাকি সেই দোলনাতেই শেষবার দেখা গিয়েছিল রাত 12:30টায়। আর আশ্চর্য ব্যাপার হলো, আমি যেদিন ঘটনাটা দেখি সেদিনও তখন সময়টা ঠিক 12:30। মেয়েটাকে নিজের মৃত্যুর সময়টাকে পুনরাবৃত্তি করে, নাকি তার মুক্তি হয়নি বলে সে প্রতিটি রাতে সেই দোলনার কাছে ফিরে আসে, কেউ জানে না। শুধু জানা যায়, কেউ যদি সেই সময়ের কাছে বনের ভেতর যায়, তার আর ফেরার ইচ্ছে করে না। কিছু একটা শক্তি তাকে চিরদিনের জন্য আটকে রাখে। আরেকটা জিনিস আমি আজও বুঝিনি, সেদিন দৌড়ের শেষে যখন বনের বাইরে এসে পড়ে গিয়েছিলাম,
ঠিক তখন দূর থেকে দোলনার চেনের শব্দটা আবারও শুনেছিলাম। দোলনা দুলছিল, কিন্তু দোলনায় কেউ বসেছিল না। তাহলে আসলে কে আমাকে অনুসরণ করছিল? রাত তখন প্রায় 12:30। আকাশ ভর্তি কুয়াশা আর বন জঙ্গলের ভেতর সেই ভয়ানক নীরবতা যা শুনলে মনে হয় পৃথিবী হঠাৎ নিঃশ্বাস আটকে রেখেছে। এই জায়গাটায় লোকজন সাধারণত সন্ধ্যা নামার আগেই চলে যায়। স্থানীয়দের ভাষায় এটা মরা বাগান, কারণ এখানে বহু বছর আগে এক কিশোরী মেয়ের লাশ পাওয়া গিয়েছিল, ঠিক সেই পুরনো দোলনার নিচে। আজও কি বুঝে উঠতে পারেনি কিভাবে সে মারা গিয়েছিল বা শেষ রাতে সে এখানে কি করছিল। গত কিছু মাস ধরে এলাকায় অদ্ভুত কিছু গুজব ছড়াচ্ছিল। রাতে দোলনার চেন হাওয়া ছাড়াই নড়তে দেখা যায়, দোলনা থেকে কান্নার আওয়াজ আসে, কখনো আবার দোলনার কাছে কারোর ছায়া দাঁড়িয়ে থাকে, যে নাকি মানুষের মতো আবার মানুষের মতো নয়। এসব শব্দ ছড়িয়ে পড়ে মূলত কাঠ সংগ্রহ করতে আসা শ্রমিকদের মুখে মুখে, কিন্তু কেউই সাহস করে রাতের বেলা বনের ভেতর ঢোকে না। আমি এসব কথা প্রথম শুনি গত সপ্তাহে, যখন এলাকাটার একজন বৃদ্ধ রাত্রি যাপন কেন্দ্রের পাশে চায়ে বসে কাঁপা কাঁপা গলায় বলছিলেন, বাবা, ওখানে রাত হলে আর মানুষ থাকে না, শুধু কেউ একজন দোলনায় বসে আগের মতোই। তার কণ্ঠে এমন সত্যতার ভার ছিল যে সেটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। তাই সিদ্ধান্ত নিলাম ঘটনাটা চোখে দেখে না আসলে বিশ্বাস করতে পারবো না। সেই উদ্দেশ্যে ক্যামেরার টর্চ নিয়ে প্রায় মধ্যরাতে বনের ভেতর ঢুকলাম। প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয়নি। ঝিঞ্ঝি পোকার আওয়াজ, দূরে কোনো শেয়ালের চিৎকার, আর মাঝে মাঝে শুকনো পাতার মচমচ শব্দ। কিন্তু যতই গভীরে ঢুকছিলাম ততই যেন অনুভব করছিলাম বাতাস ভারী হচ্ছে। মনে হচ্ছিল অদৃশ্য কেউ যেন পিছন থেকে দেখছে। হাওয়ায় একটা ধুলো ঠান্ডা শীতলতা যা শরীরের ভেতর ঢুকে কাঁপুনি ধরিয়ে দেয়। তারপর হঠাৎই দাঁড়িয়ে গেলাম। সামনেই সেই পুরনো দোলনা, যেটা নাকি বছরের পর বছর পরিত্যক্ত। কাঠের আসনটা প্রায় পচে গেছে, চেনগুলো মরচে পড়ে কালচে হয়ে আছে। কিন্তু এসবের মাঝেও সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সামনে দাঁড়িয়েই থমকে দিল। দোলনায় কেউ বসে আছে। অন্ধকারের মাঝে প্রথমে বোঝা গেল না মানুষ না ছায়া, কিন্তু চোখ অভ্যস্ত হলে দেখলাম একজন মেয়ের অবয়ব। লম্বা এলোমেলো চুল, মাথা নিচু, সাদা পোশাক। পোশাকটা এমন ভেজা যেন অনেকক্ষণ বৃষ্টিতে দাঁড়ানো, অথচ সেদিন রাতে এক ফোঁটা বৃষ্টি হয়নি। এমনকি কুয়াশা ওই জায়গায় তখন থমথমে স্থির। কিন্তু মেয়েটির দেহটা যেন বাতাসে দুলছে, যে দোলনাও নেড়ে ওঠে না। আমি শুধু দাঁড়িয়ে তাকিয়ে আছি। টর্চটা কোনোভাবে চালু করার সাহস পাচ্ছি না। মনে হচ্ছিল আলোটা যদি পড়ে, আরো যদি দেখার মতো কিছু দেখা যায়। ঠিক তখনই মেয়েটি হঠাৎ ধীরে ধীরে মাথা তুলল। শব্দহীন, নিস্তব্ধ একটি নড়াচড়া, যেন হাড় ভাঙা গলার ওপর মাথাটা তোলা হচ্ছে। তার কপালের চুলগুলো সরে গিয়ে যখন মুখটা দৃশ্যমান হলো, আমি নিঃশ্বাস আটকে গেলাম। মেয়েটির চোখ দুটো ছিল সম্পূর্ণ ফাঁকা, চোখের মনি নেই। যেটা আছে সেটা শুধু এক অদ্ভুত দুধ সাদা শূন্যতা, যেন কোনো গভীর জলে ডুবে থাকা দৃষ্টিহীন দৃষ্টি। ঠোঁটের কোণে একটা জমে থাকা কালচে দাগ, আর গালের পাশে ছেঁড়া দাগের মতো কিছু। মেয়েটি আমার দিকে তাকিয়ে রইল, সরাসরি স্থির দৃষ্টিতে। তারপর যা হলো সেটা আমার জীবনে কখনো ভুলতে পারবো না। দোলনার চেন, যা এতক্ষণ নিস্তব্ধ ছিল, হঠাৎ নিজের থেকেই কাক কাক শব্দ করে দুলতে শুরু করলো। দোলনার নড়াচড়া দেখে মনে হচ্ছিল কেউ পিছন থেকে ঠেলা দিচ্ছে, কিন্তু পিছনে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, এমনকি হাওয়া পর্যন্ত নেই, কেবল অস্বাভাবিক ঠান্ডা। আমি পেছাতে শুরু করলাম। ক্যামেরার বোতাম চিপে রেখেছিলাম, কিন্তু লেন্স কাঁপছিল অবিরত। মেয়েটির মাথাটা সামান্য কাত হয়ে গেল, যেন কেউ আস্তে করে তার ঘাট টেনে নিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে তার মুখের কোণায় এক অস্বাভাবিক দীর্ঘ হাসি ফুটে উঠল, এমন হাসি যা মানুষের মুখে মানায় না। আমি দৌড়তে শুরু করলাম। বনের আওয়াজ যেন অদ্ভুত হয়ে উঠছে, পাতার শব্দ, শেকড়ের টান, কেমন যেন পিছন থেকে কারোর পায়ের ধাক্কা শোনা যাচ্ছে, যেন কেউ আমাকে অনুসরণ করছে। দৌড়াতে দৌড়াতে পিছনে একবার তাকিয়েছিলাম, আর সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ তখন দেখলাম মেয়েটি দোলনা থেকে নামেনি, তবুও তার ছায়া 2-3 গাছ পরে দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটা অসম্ভব, কেননা দোলনার ওপর যে মেয়েটি বসেছিল সে নড়েনি, অথচ তার ছায়া সেখানে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। দুটো অস্তিত্ব কি একই সঙ্গে ছিল, নাকি সে কোনোভাবে নিজের ছায়াকে পাঠিয়ে আমাকে ধরার চেষ্টা করছিল? পরের দিন সকালে ভিডিওটা দেখার পর আরেকটা জিনিস খেয়াল করলাম। যখন আমি দৌড়াচ্ছিলাম, আমার পিছনে মাঝে মাঝে একটা সাদা পোশাকের ঝলক ধরা পড়ছে।
কিন্তু বন তখন সম্পূর্ণ স্থির, যেন আলোয় বাধা তৈরি করে কেউ এগাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যে দোলনায় মেয়েটি বসেছিল সেটা এখন আর সেখানে নেই। পুলিশ গিয়ে দেখে দোলনাটা যেন হঠাৎ করে মাটির ভিতর ডুবে গেছে। শুধু মূর্ছে ধরা চেনের একটা অংশ দেখা যায় মাটির উপরে। কোথাও কারোর পায়ের ছাপ নেই, মেয়েটির উল্লেখযোগ্য কোনো চিহ্ন নেই। শুধু দোলনার নিচে সেই পুরনো শুকনো রক্তের দাগটা আরো গাঢ় হয়ে উঠেছে। এই ঘটনার পর স্থানীয়রা বলছে মেয়েটি এখনো বনেই আছে। তার মৃত্যু হয়েছিল যেদিন, সে নাকি সেই দোলনাতেই শেষবার দেখা গিয়েছিল রাত 12:30টায়। আর আশ্চর্য ব্যাপার হলো, আমি যেদিন ঘটনাটা দেখি সেদিনও তখন সময়টা ঠিক 12:30। মেয়েটাকে নিজের মৃত্যুর সময়টাকে পুনরাবৃত্তি করে, নাকি তার মুক্তি হয়নি বলে সে প্রতিটি রাতে সেই দোলনার কাছে ফিরে আসে, কেউ জানে না। শুধু জানা যায়, কেউ যদি সেই সময়ের কাছে বনের ভেতর যায়, তার আর ফেরার ইচ্ছে করে না। কিছু একটা শক্তি তাকে চিরদিনের জন্য আটকে রাখে। আরেকটা জিনিস আমি আজও বুঝিনি, সেদিন দৌড়ের শেষে যখন বনের বাইরে এসে পড়ে গিয়েছিলাম, ঠিক তখন দূর থেকে দোলনার চেনের শব্দটা আবারও শুনেছিলাম। দোলনা দুলছিল, কিন্তু দোলনায় কেউ বসেছিল না। তাহলে আসলে কে আমাকে অনুসরণ করছিল? আমার নাম ঋদ্ধি। আমি ঢাকা মোহাম্মদপুরে থাকি, কিন্তু 2024 সালের ঈদের ছুটিতে চলে গিয়েছিলাম চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় আমার নানা বাড়িতে। সেই বাড়িটা গ্রামের ভেতর পাহাড়ের পাদদেশে। চারদিকে কলা, বেত, সুপারি আর আম বাগান। সন্ধ্যার পর এতটাই নিরিবিলি হয়ে যায় যে নিজের শ্বাসের শব্দ পর্যন্ত শোনা যায়। ছোটবেলা থেকে এই বাড়িতে আসি, কিন্তু এবার যখন এসেছিলাম তখনও ভাবিনি এখানে থাকা আমার জীবনেই সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে যাবে। ঈদের দ্বিতীয় রাত ছিল, সময় প্রায় 12:30। নানু বাড়ির বড় বারান্দায় সবাই গল্প করছিল, কিন্তু আমি মাথা ধরায় একটু আগে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। বেশ সরব বাতাসে গাছের পাতার শব্দ হচ্ছিল। ঠিক সেই সময় পেটের ভেতর ব্যথা শুরু হলো। গ্রামের বাড়িতে টয়লেট থাকে বাইরে। বাড়ি থেকে প্রায় 30-40 গজ দূরে একটা টিনের ঘর, পুরনো, আর মাঝে মাঝে বৃষ্টির পানি সামান্য লিক করে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে টয়লেটের দিকে রওনা দিলাম। পথটা অন্ধকারে ভয়ার্ত হয়ে উঠেছিল। আশপাশে বাতাস থাকা সত্ত্বেও সেদিন হাওয়াটা অদ্ভুত ঠান্ডা লাগছিল। টয়লেটের কাছে আসতেই টিনের ছাদে যেন ধীরে ধীরে টোকা পড়ছে। এগুলো সাধারণত বাঁশের ডালের শব্দ হলেও সেদিন বাতাস একেবারেই নিস্তব্ধ ছিল। আমার মনে হলো হয়তো কোনো বিড়াল বা বাচ্চা ছাগল লাফিয়ে উঠেছে। দরজার সামনে এসে দাঁড়াতেই প্রথম অস্বাভাবিক জিনিসটা চোখে পড়ল। দরজাটা খুব ধীরে ধীরে নড়ছে, যেন ভেতর থেকে কেউ ঠেলে ধরে আছে। বাতাসের টিনের দরজা এমন নড়ে না কখনো। একটু ভয় লাগলেও নিজেকে বোঝালাম এরা শুধুই কাকতালীয়। হাত বাড়িয়ে ধীরে দরজার কাঠি টেনে খুললাম। ভেতর ঢুকতেই প্রথম যে জিনিসটা অনুভব করলাম, একটা বড় শীতল বাতাস। গ্রামের টয়লেটগুলো অনেক ঠান্ডা হয়, কিন্তু সেই দিনের ঠান্ডা ঠান্ডা না, অস্বাভাবিক, যেন ফ্রিজের মধ্যে ঢুকেছি। আর একটা ধাতব ধরনের গন্ধ। ধানের গুদামে বা জলাবদ্ধ জায়গায় যেমন স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে, এটা সেরকম ছিল না। এটা অনেক ভারী, অনেক তীব্র। মনে হচ্ছিল অনেক পুরনো কিছু পচে গিয়ে লোহা লোহা একটা গন্ধ ছড়িয়েছে। মোবাইলের আলো চারদিকে ঘুরিয়ে দেখাতে গিয়ে খেয়াল করলাম টয়লেটের মাটিতে লালচে ভেজা ভাব। প্রথমে ভাবলাম বৃষ্টির পানিতে কাদার রং হয়ে গেছে, কিন্তু কাছ থেকে স্ক্রিনের আলো ফেলে দেখি এটা কাদা নয়, খুব গাঢ় চকচকে লাল। অদ্ভুত একটা ধাতুরু গন্ধ তার সঙ্গেই মিশে আছে। আমার বুক ধক করে উঠল। কাকে ডাকবো ভেবে পেলাম না। ঠিক তখনই মোবাইলটা টুপ করে বন্ধ হয়ে গেল। 1 সেকেন্ড আগে ব্যাটারি ছিল 30%। পুরো টয়লেট অন্ধকারে ভরে গেল। আমার হাত কাঁপা শুরু হয়ে গেল। একটা গভীর নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল বাইরে পর্যন্ত সব শব্দ হঠাৎ থেমে গেছে। সেই অন্ধকারের মধ্যে একটা মৃদু শব্দ ভেসে এলো, খুব নরম, খুব পাতলা, মেয়েদের মতো চাপা হাসি। সেই হাসিটা একেবারে কাছ থেকে, যেন আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে গেল, এক ফোঁটা শব্দ বের হলো না। হঠাৎ একটা শীতল ঝাপটা এসে আমার গলায় ছুঁয়ে গেল। অনুভূতিটা ছিল যেন বরফের হাত দিয়ে কেউ আমাকে স্পর্শ করলো। ঠিক তারপরেই একটা ফিসফিসানি শুনলাম, একেবারে কানের কাছে। এখানে কেন এলে? স্বরটা ছিল খুব কোমল, কিন্তু অদ্ভুত ঠান্ডা। মনে হচ্ছিল শব্দটা মানুষের নয়, কোনো খোলসের ভেতর থেকে বের হচ্ছে। সাহস সঞ্চয় করে কোনো রকমে বললাম, কে কে তুমি? এক মুহূর্ত নীরবতা, তারপর আবার সেই স্বর, সবচেয়ে ভীতিকর নরম হাসি মিলিয়ে, দেখতে চাও আমাকে? এই কথাটার পর হঠাৎ আমার হাতের আঙ্গুলে কিছু ঠান্ডা স্পর্শ লাগলো। আমি আর বুঝতে পারছিলাম না দাঁড়াবো না দৌড় দেব।
ভয়ের চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছিল। দরজার দিকে দৌড় গেলেও দরজা নড়ছিল না, যেন বাইরে থেকে কেউ চেপে ধরে আছে। আমি ধাক্কা দিচ্ছি, ঘামছি, কাঁপছি, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখনই মোবাইলের স্ক্রিন নিজে নিজেই এক ঝলক জ্বলে উঠল। সেই ক্ষণিক আলোর মধ্যে আমি যা দেখলাম এটা লেখা দিয়ে বোঝানো কঠিন। কমোডের সামনের জায়গায় একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে, বয়স বোঝা যাচ্ছিল না, শরীরটা অস্বাভাবিক রুগ্ন, যেন হাড়ের উপর পাতলা চামড়া টেনে রাখা, চুল ভেজা, এলোমেলো, চোখ দুটো সম্পূর্ণ কালো, মুনি নেই, সাদা অংশ নেই, শুধু গভীর কালো ফাঁকা, মুখের কোণে শুকনো বাদামি দাঁত, আর ঠোঁটে অত্যন্ত পাতলা ভয়ঙ্কর হাসি। সে নড়ল না একটিবারও, শুধু তাকিয়ে রইল সরাসরি আমার দিকে, অন্ধকারে ডুবে যাওয়া টয়লেটের ভেতর। ঠিক পরের মুহূর্তে আলো আবার নিভে গেল আর সে অদৃশ্য হয়ে গেল। আমি দরজায় এমনভাবে ধাক্কা দিতে লাগলাম যে হাত অবশ্যই আসছিল। অবশেষে বাইরে থেকে একটা পরিচিত গলা শোনা গেল, ঋদ্ধি, ভেতরে আছিস নাকি? নানুর নাতি কামাল। তার কণ্ঠ শুনে দরজার ভেতরের অদৃশ্য চাপ হঠাৎ সরে গেল, দরজা আধখোলা হয়ে গেল। আমি এক ঝটকায় বাইরে বেরিয়ে এলাম, শ্বাস নিতে পারছিলাম না, পুরো শরীর কাঁপছিল। কামাল অবাক হয়ে আমার চোখ মুখ দেখে বলল, কি হয়েছে তোর? মুখটা এভাবে কেমন? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু টয়লেটের ভেতরের দিকে ইশারা করলাম। কামাল লণ্ঠন হাতে নিয়ে ভেতরে ঢুকলো। আমি এক পা দূরে দাঁড়িয়ে হলদে আলোয় তাকিয়ে রইলাম। ভেতরে কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু মাটির কোণায় লালচে দাগ আর ভেজা চুলের একটা ছোট গুচ্ছ পড়েছিল। কামাল সেটা দেখে বলল, শিয়াল বা কুকুর নিয়ে খেলেছে হয়তো, ঘাবড়াচ্ছিস কেন? আমি কিছু বললাম না। ওই রাতের পর আমি টয়লেটের কাছে যাইনি। সন্ধ্যা হয়ে গেলে বাইরে বেরোতাম না। আশ্চর্যের বিষয়, পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধা দাদি আমাকে দেখে বললেন, কাল রাতে টয়লেটের দিকে গেছিলি তো? ওদিকে রাতে যাস না, ওখানে মেয়ে আগে খুব খারাপভাবে মারা গেছিল। তখন থেকে মাঝে মাঝে নাকি কেঁদে বা হাসে কেউ, তবে সবাই শুনতে পায় না। তার কথা শুনে সারা গায়ে কাটা দিল। আমি আর এক মুহূর্ত সেই বাড়িতে থাকতে চাইনি। ঢাকায় ফিরেছি অনেক আগেই, কিন্তু আজও রাতের গভীরে যখন বিদ্যুৎ চলে যায়, কানে খুব চাপা একটা শব্দ পাই, অথবা মনে হয় পাই একটা আস্তে হাসি। কানে যেন কেউ ফিস ফিস করে বলে, এখানে আসো না, এটা আমার জায়গা। আমি ছিলাম একদম একা, একটা ট্রাভেল ব্লগের কাজ। আমার পরিকল্পনা ছিল শুধু ছবি তোলা, সূর্যোদয় দেখা আর কিছু নোট নিয়ে ঢাকা ফিরে যাওয়া। হোটেল সানরাইজ বিচে রুম পেলাম, 17 নম্বর রুম। রুমে ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল, ঘরের ভেতর একটা অস্বাভাবিক ঠান্ডা। এসি অফ ছিল, জানালা বন্ধ, তবু যেন কেউ মিনিট খানেক আগে রুমে দাঁড়িয়েছিল। রুমটা বেশ সাধারণ, একটা বেড, সাদা চাদর, ছোট টেবিল, কাঠের আলমারি আর লম্বা আয়না। সব ঠিকই মনে হলো, শুধু একটা জিনিস ছাড়া। বাথরুমের দরজাটা সামান্য খোলা আর ভিতর থেকে টিপ টিপ করে পানি পড়ার শব্দ আসছে। আমি ভাবলাম হোটেলের সাধারণ সমস্যা। ব্যাগ রেখে জানালা খুললাম। দূর থেকে ঢেউয়ের শব্দ আসছে। কুয়াকাটার সন্ধে সব সময় সুন্দর, কিন্তু সেই দিন জানালা খুলে প্রথম বাতাসটা নিতেই গায়ে একটা শিহরণ খেলল। বাতাসে যেন খুব পুরনো ভিজে কাঠের গন্ধ। রুম সার্ভিস ডাকলাম। একজন তরুণ ছেলেপেলে এসে দাঁড়ালো, নাম তার সাবের। হাসি মুখে বলল, স্যার, 17 নম্বর রুমটা, মানে আপনি কি নিশ্চিত এইটা নিবেন? আমি অবাক, কেন, সমস্যা আছে? সাবেরের মুখে হঠাৎ ভয় ঢুকে গেল। না স্যার, মানে কিছু না, আপনি দরজা যেন রাত 12টার আগে লক করে দেন, ঠিক মতো লক করবেন। এটা বলে ছেলেটা প্রায় দৌড়ে বেরিয়ে গেল। আমি হেসে ফেললাম, ভাবলাম লোকজন এভাবে গুজব বানায় কেন। রাত 10টা, ঘরে বসে লেখালেখি করছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ঘরের আয়নাটা কেমন যেন কুয়াশাচ্ছন্ন। এসি বন্ধ, ঘরে গরম, আয়না কেন ঘোলা হবে? আমি তোয়ালে দিয়ে মুছলাম। মুছতে গিয়ে হাত থমকে গেল। তোয়ালে সরাতেই আয়নার উপর শব্দ হলো, কেন কেন, যেমন নখ দিয়ে কেউ আঁচড়ায়। চোখের সামনে আয়নার উপর লম্বা 3টে আঁচড়া। একা থাকা অবস্থায় এই ধরনের কিছু অস্বাভাবিক লাগে। আমি আবার মুছতে গেলাম। তোয়ালে সরাতেই দেখলাম একটা ক্ষীণ প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে ঠিক আমার পিছনে। আমি ঘুরে দেখি কেউ নেই। আবার আয়নার দিকে তাকাই, কেউ নেই সেখানে, কিন্তু আয়নার নিচের কোণে জল পড়ার মতো দাগ, ঠিক যেন কারো গোটা শরীর ভিজে আছে। বাথরুমে ঢুকে দেখি ভিতর পুরো শুকনো,
কোনো লিক নেই। তাহলে ওই ভেজা ভাব কোথা থেকে আসছে? রাত 11টা, বাহিরে ঢেউয়ের শব্দ বাড়ছে। আমি বিছানায় শুয়ে পড়লাম। ঠিক যখন ঘুম নামছিল তখন দরজায় 3বার টুকটুক শব্দ। আমি উঠে গেলাম। হ্যাঁ, কে? কোনো উত্তর নেই। চোখ রাখলাম দরজার নিচের ফাঁকে। ছায়া নেই, কেউ দাঁড়ায়নি। দরজা খুললাম, কোনো মানুষ নেই, কিন্তু দরজার সামনে বালুর উপর একটি ভেজা পায়ের ছাপ, যেন কেউ সমুদ্র থেকে হেঁটে এসে দাঁড়িয়েছে আমার দরজার সামনে। আমার গলা শুকিয়ে গেল। কুয়াকাটার এই দিকটায় রাতে কেউ হাঁটে না। আমি দরজা বন্ধ করলাম, ল্যাচ বসিয়ে দিলাম, চেনটাও লাগিয়ে দিলাম। নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। রাত 12:14। ঘরের লাইট নিজে নিজে টিমটিম করতে লাগলো। বাথরুমের ভিতর থেকে পানি ছিটকে পড়ার শব্দ, কিন্তু আমি কয়েক ঘন্টা আগে দেখেছি বাথরুম শুকনো। মোবাইলের টর্চ অন করে ধীরে ধীরে বাথরুমের দরজার দিকে হাঁটলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম ভিতরে কেউ দাঁড়িয়ে। পায়ের দিকে প্রথম নজর পড়ল। পায়ের তালু সামনে, কিন্তু ঘোরালে পেছনে, পা দুটো উল্টো দিকের। আমি জমে গেলাম। টর্চের আলো বাথরুমে ফেলতেই সেই ভেজা মানুষটা ঘুরে তাকালো। ঘুরে তাকানো মানে শরীর না ঘুরিয়ে শুধু মাথা ঘোরালো। মাথায় কোনো চুল নেই, চোখের জায়গা ফাঁকা কালো গর্ত, আর মুখ ভর্তি বালি। সে যেন সমুদ্র থেকে তুলে আনা কোনো মৃতদেহ। একদম ধীরে ধীরে এসে আমার দিকে এগোতে লাগলো। পায়ের উল্টো ভাঁজে শব্দ হচ্ছে। আমি হঠাৎ দরজা বন্ধ করে দিলাম। দরজার ওপাশে থাপড়ানোর শব্দ, ধাপ ধাপ ধাপ। তারপর সেই ভয়ানক ফিসফিসানি, এখানে আমরা ফিরি না। যারা ফিরে আসে তারা কাউকে সঙ্গে নিয়ে যায়। আমি লাইট চালালাম। ঘর আবার অন্ধকার হলো। তারপর টিভি নিজে থেকে অন হয়ে গেল। স্ক্রিনে ব্ল্যাক এন্ড হোয়াইট ঢেউয়ের মতো একই ফ্রেম বারবার ঘুরছে। ঢেউয়ের ফাঁকে ফাঁকে একটা মুখ, ঠিক সেই মুখ, ফাঁকা চোখ, বালি ভরা মুখ, আর তার ঠোঁট নড়ছে। রুম 17, কেউ বেরোই না। 1টা বাজলো। বিদ্যুৎ হঠাৎ ফিরে এলো। লাইট জ্বলে উঠতেই সব শব্দ থেমে গেল। আমি 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে আসলাম। রিসেপশনের ছেলেটা চমকে বলল, স্যার আপনি রাতে চলে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, রুমটা ঠিক না। সে তাকিয়ে রইল নির্লিপ্ত চোখে। তারপর ধীরে বলল, স্যার 17 নম্বর রুমে 2018 সালে এক দম্পতি ছিল। রাতে সমুদ্রে নামতে গিয়ে স্বামীটা পানিতে ডুবে যায়। স্ত্রী ছুটে এসে ঠিক এই রুমে সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়ে। এরপর থেকে রুমটা মাঝরাতে কেউ নেয় না। আমি আর কিছু বলিনি। হোটেল থেকে বেরিয়ে কুয়াকাটা বিচের দিকে তাকালাম। ঢেউগুলো অন্ধকারে অস্থির। মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে জলের কিনারে, আমাকে দেখছে। এখন মনে হয় 17 নম্বর রুমের দরজা একটু ফাঁকা, আর ভিতর থেকে সেই ফিসফিসানি ভেসে আসছে, যেন কেউ বলছে, আমার সাথে থেকে যাও। হুমায়ুন আহমেদ, যার গল্প পড়ে আমরা কখনো হেসেছি, কখনো কেঁদেছি। সেই মানুষটা বাংলা সাহিত্যের কিংবদন্তি, কিন্তু তার জীবনেও ছিল এমন কিছু রাত, কিছু নিঃশব্দ মুহূর্ত, যা তিনি শুধুমাত্র নিছক গল্প হিসেবে লেখেননি, বরং এটিকে নিজের অভিজ্ঞতা হিসেবে বারবার বলেছিলেন। এমন কিছু ঘটনা যা তিনি নিজেই সরাসরি স্বীকার করেছেন। আমি দেখেছি বলেই বিশ্বাস করি, না দেখলে আপনিও বিশ্বাস করতেন না। আজ সেই ঘটনাগুলো নিয়েই এই দীর্ঘ পোস্ট। কারণ সত্যি কথা হলো, মানুষের গল্প সবাই পড়ে, কিন্তু একজন কিংবদন্তির ভয় আর তার দেখা অন্য জগৎ, সেটা খুব কম লোকই জানে। এটি নিছক গুজব নয়, বরং তার নিজের মুখে বলা কিছু দুর্লভ অভিজ্ঞতা। হুমায়ুন আহমেদ যখন তার স্বপ্নের নুহাসপল্লী বানাচ্ছিলেন, তখন তার ধারণাই ছিল না যে জায়গাটা শুধু সবুজ, শান্ত, পাখির ডাক আর শিশুর হাসিতেই ভরে উঠবে না। এখানকার গভীর নীরবতা মাঝে মাঝেই অন্য এক অদ্ভুত জগতের দরজা খুলে দেবে। এক গভীর রাতে, সম্ভবত 3টের কাছাকাছি, বাড়ির ভেতর হালকা বাতাসের মতো একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি পানি খেতে উঠলেন। বারান্দা বা বারান্দার সংলগ্ন করিডোর দিয়ে যেই চোখ পড়ল, তারপর তিনি যেন স্থির হয়ে গেলেন। তিনি দেখলেন
সাদা শাড়ি পরা এক নারী, লম্বা চুল, মুখ বিবর্ণ, কিন্তু দৃষ্টিটা ছিল ভয়ঙ্কর শান্ত ও নিশ্চল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন পাথরকেও হার মানানো এক অলৌকিক নির্লিপ্ততা। হুমায়ুন আহমেদ বলেছিলেন, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আলো ছায়ার ভুল, কিন্তু চোখ কয়েকবার মুছেও দেখলাম সে দাঁড়িয়ে আছে, আমার দিকে নয়, দূরে অদ্ভুত কোনো শূন্যতার দিকে তাকিয়ে। তিনি ধীরে ধীরে নিচু স্বরে দরজা বন্ধ করলেন। নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত সেই মুহূর্তে তার কাছে স্পষ্ট শোনা যাচ্ছিল। এমনকি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ভূতকে ভয় পাই না, কিন্তু সেদিন বুকের ভেতর একটা বরফ জমে যাওয়ার মতো অনুভূতি হয়েছিল। মনে হয়েছিল যেন আমি এই জগতের কেউ নই। পরে কয়েকদিন নুহাসপল্লীতে থাকতে পারিনি। এটি তার নিজের মুখের কথা, এটা কেবল গল্প নয়, এটা তিনি সরাসরি বলেছেন টিভিতে, সাক্ষাৎকারে আর ব্যক্তিগত লেখায়। নুহাসপল্লীর কর্মীরাও নাকি মাঝে মাঝে রাতের দিকে বারান্দার আশেপাশে কারো নড়াচড়া দেখেছেন বলে গুজব ছিল। কেউ আলোচনা করেনি, কিন্তু বাতাসে একটা চাপা অস্বস্তি যেন সব সময় ঝুলে থাকে। হুমায়ুন আহমেদের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতাগুলোর মধ্যে ছিল একটা, যেটা শুনলেও অনেকের শির দ্বারা ঠান্ডা হয়ে যায়। ধানমন্ডির বাসায় এক রাতে তিনি তার লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলেন। হালকা টেবিল আলো জ্বলছিল, বাড়ি নিঃশব্দ, দরজায় সব ঠিকমতো লাগানো, সবকিছু স্বাভাবিক ছিল। এর মধ্যে হঠাৎ তিনি অনুভব করলেন কেউ যেন তাকে দেখছে, গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। এমন দৃষ্টি আমরা জীবনে অন্তত একবার অনুভব করেছি, যখন মনে হয় পিছনে কেউ আছে, অথচ ফিরে তাকালে কেউ নেই। হুমায়ুন সাহেবও সেটাই অনুভব করেছিলেন। তিনি অদ্ভুত কারণে নিচু হয়ে বিছানার নিচের দিকে চোখ নামালেন এবং দেখলেন একটা ছোট ছেলেকে। খুবই অন্ধকার, কিন্তু ছেলেটার মুখে একটা হাসি ছিল, অস্বাভাবিক শীতল, নীরব আর রহস্যময় সেই হাসি। তিনি চোখ বন্ধ খোলা করলেন। পরের মুহূর্তে ছেলেটা নেই, ধোয়ার মতো যেন মিলিয়ে গেছে। পরদিন তিনি কাউকে কিছু বলেননি। পরে যখন টিভি সাক্ষাৎকারে তিনি এই ঘটনাটি বলেন, লাখো মানুষ হতবাক হয়ে যায়। আমি খাটের নিচে শিশু দেখেছি, সে আমাকে দেখে হাসছিল। আমি তখন ভয় পাইনি, কিন্তু বুঝে গিয়েছিলাম এটা আমাদের সাধারণ জগতের কিছু না, এর ব্যাখ্যা আমাদের বিজ্ঞান দিতে পারবে না। এই অভিজ্ঞতাটা তার লেখার গভীরে প্রভাব ফেলেছিল, বিশেষত তার চরিত্র চিত্রণে। কেন তার গল্পে কিছু শিশু চরিত্র এত রহস্যময়, এত সাবলীলভাবে অপ্রাকৃতের সঙ্গে মিশে যায়? এটিও হয়তো সেই কারণগুলোর একটি। হুমায়ুন আহমেদ এবং তার ছোট ভাই মুহাম্মদ জাফর ইকবাল দুজনেই যুক্তিবাদী, বিজ্ঞানের মানুষ হিসাবে পরিচিত, কিন্তু তাদের শৈশবের একটা ঘটনা তারা দুজনেই স্বীকার করেছেন, যা যুক্তির ঊর্ধ্বে। ময়নামতিতে তাদের সামরিক কোয়ার্টারের বাসার কাছে একটা পুরনো, ফাঁকা, অদ্ভুত বাড়ি ছিল। বিকেলের দিকেও সেখানে রোদ ঠিক মতো পড়তো না। বাড়িটা দিনের বেলাতেও যেন অস্বাভাবিক ঠান্ডা ছিল। একদিন দুই ভাই মিলে খেলতে খেলতে কৌতূহলের বশে বাড়িটার ভেতর ঢুকে পড়েন। সবকিছু আপাত দৃষ্টিতে ঠিকই ছিল, কিন্তু হঠাৎ দরজার সামনে একটা ছায়া নড়ল। কোনো মানুষ নয়, কোনো গাছ বা পাতার ছায়া নয়, একটা কালো ছায়া, যেন বাতাসের মতো ভাসছে, কিন্তু একটা মানুষের আকৃতি নিতে চাইছে। জাফর ইকবাল স্যার দ্রুত দৌড়ে পালিয়ে যান, কিন্তু হুমায়ুন আহমেদ স্থির হয়ে তাকিয়েছিলেন কিছুক্ষণ, তারপর তিনিও তীব্র গতিতে ছুটি বেরিয়ে আসেন। এই ঘটনা তিনি তার আত্মজীবনীমূলক বই আমার ছেলেবেলাতেও স্পষ্টভাবে লিখেছেন। তিনি বলেছেন, ছায়াটা মানুষের মতো ছিল, কিন্তু মানুষের মতো চলছিল না, তার চলাচলে কোনো শব্দ ছিল না। এই অভিজ্ঞতা যে তাকে সারা জীবন দাঁড়া করেছে, তা তার গল্পে চোখ বুলালেই বোঝা যায়। মনস্তত্ত্বের গভীরে যে ভয় লুকিয়ে থাকে, তারই এক ঝলক ছিল এটি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদিতে যখন হুমায়ুন আহমেদ অতিথি হয়ে এসেছিলেন, হানিফ সংকেত তাকে হালকা হেসে কৌতুক করে প্রশ্ন করেছিলেন, স্যার, আপনি কি ভূতে বিশ্বাস করেন? হুমায়ুন সাহেব যেমন কৌতুক বা গল্প করে উত্তর দেন, সেদিন তিনি তা করেননি, বরং খুব শান্ত, ধীর কণ্ঠে বলেছিলেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি, কারণ আমি দেখেছি।
এমন দৃঢ়তা তিনি সচরাচর ব্যবহার করতেন না। মানুষজন বুঝেছিল এই বিষয় বলতে গেলে লুকানোর কিছু নেই, এটি তার কাছে এক স্বীকারোক্তি। আরেক সাক্ষাৎকারে তিনি আরো গভীরভাবে বলেন, ভূত আমি ভয় পাই না, আমি শুধু অবাক হই আমরা এগুলো কেন দেখি, আর কেনই বা দেখার পরেও আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি বা এড়িয়ে চলি। কেউ তাকে প্রশ্ন করলে তিনি এক সহজ উপসংহারে টানতেন, যারা দেখেনি তারা নাই বিশ্বাস করুক, আমার কিচ্ছু যায় আসে না। কেন তার গল্পগুলো এত বাস্তব মনে হয়? কারণ তিনি যেটা লিখতেন সেটা গল্প হলেও তিনি যেটা দেখেছিলেন সেটা গল্প নয়। তিনি নিজেই বলেছিলেন, আমি অনেক সময় চরিত্র বানাইনি, যাদের দেখেছি বা যাদের অনুভব করেছি তাদেরই গল্পে এনেছি। এই কারণেই তার পাঠক প্রিয় মিসির আলী সিরিজে মনস্তত্ত্ব আর অজানা জগতের সংঘর্ষ এত বাস্তব মনে হয়। যুক্তি আর অব্যাখ্যার মাঝে এক সীমারেখা টানার চেষ্টা ছিল তার লেখায়, কারণ তার নিজের জীবনেও এই অব্যাখ্যিত শব্দটা খুবই পরিচিত আর বাস্তব ছিল। আমরা হুমায়ূন আহমেদকে দেখেছি গল্পকার হিসাবে, চলচ্চিত্রকার হিসাবে, নস্টালজিয়ার কারিগর হিসাবে, কিন্তু খুব কম মানুষ জানে একটা সময় এই মানুষটাও রাতে অজানা ছায়ার সামনে থমকে গিয়েছিলেন। সাদা শাড়ির নারী, খাটের নিচের শিশুর হাসি, ময়নামতির কালো ছায়া, সব মিলিয়ে তার জীবনে ছিল নিঃশব্দ ভয়, যা তিনি কখনো বড় করে বলেননি, কিন্তু অস্বীকারও করেননি। তিনি বারবার স্বীকার করেছিলেন, আমি দেখেছি। শেষে আপনার কাছে ছোট্ট প্রশ্ন, হুমায়ূন আহমেদ যে ঘটনাগুলো বলেছেন, আপনারা কি মনে করো এগুলো সত্যি অতি প্রাকৃত ছিল, নাকি আমাদের চারপাশেই এমন কিছু আছে যা আমরা চোখে দেখি না বা দেখতে চাই না? শেয়ার করুন, আপনার বন্ধুরাও জানুক। বন্ধ কক্ষের জানালা থেকে অদ্ভুত হাতের ছাপ, হরর ও ভৌতিক গল্প। রাত নামলেই কিছু ঘর ঘুমায় না। এই বাড়িটাও তার ব্যতিক্রম ছিল না। আমি তা বুঝেছিলাম অনেক দেরিতে। শহরের শেষ প্রান্তে পুরনো রেল লাইনের পাশেই বাড়িটি। নাম নেই, নম্বর নেই, মনে হয় শহর নিজেও ভুলে গেছে একে। ঘর ভাড়া নিতে গেলে মালিক একবার জিজ্ঞাসা করেননি আমি কত দিন থাকব, শুধু একটাই কথা বলেছিলেন, দ্বিতীয় তলার শেষ ঘরটা নিলে কম ভাড়া নেব। আমি তখন নতুন উপন্যাস লিখছি, নীরব জায়গা দরকার, কম ভাড়া শুনে রাজি হয়ে যাই। ঘরে ঢুকেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। একটা মাত্র জানালা, পুরো কাঁচ, লোহার গ্রিল, আর ঠিক জানালার নিচেই পুরনো কাঠের টেবিল, যেন কেউ দিনের পর দিন জানালার দিকে তাকিয়েই বসে থাকত। প্রথম 2 রাত নির্বিঘ্নে কাটে। তৃতীয় রাতে ঘুম ভাঙে হঠাৎ, কারণ নিঃশ্বাস খুব কাছ থেকে। আমি উঠে বসি, ঘর ফাঁকা, দরজা বন্ধ, জানালাও বন্ধ। ভাবলাম কল্পনা, ভুল ভেবেছিলাম। চতুর্থ রাত, সময় রাত 1:17। ল্যাপটপে লিখছিলাম, হঠাৎ শব্দ, ছি, নখের আঁচড় দেওয়ার মতো। শব্দটা আসছিল জানালার দিক থেকে। আমি ধীরে তাকালাম। জানালার কাচের ওপর একটা হাতের ছাপ, ভেতরের দিক থেকে নয়, বাইরের দিক থেকেও নয়, মাঝখান থেকে। হাতটা মানুষের না, আঙ্গুল 5টা, কিন্তু খুব অসমান। একটা অনেক লম্বা, একটা ছোট, তালুর মাঝখানে কালো গোল দাগ। আমি উঠে গেলাম। ছাপটা তখনও ধীরে ধীরে বড় হচ্ছে, যেন কেউ ভেতরে ঠেসে ধরছে। হঠাৎ ছাপটা টান দিয়ে নিজের দিকে সরে গেল, আর কাছে ভেসে উঠল শব্দ, খুলে দাও। এত আস্তে, এত কাছে, মনে হলো শব্দটা আমার মাথার ভেতর। আমি পিছিয়ে গেলাম। ঠিক তখনই কাছে আরেকটা হাত, তারপর আরেকটা। মুহূর্তেই পুরো জানালা ভরে গেল হাতের ছাপে। আমি দরজার কাছে ছুটলাম। দরজা খুলছে না। বাইরে কেউ তালা লাগায়নি, তালাটা ভেতর থেকেই আটকে গেছে। পেছনে ফিরতে গিয়ে দেখলাম ঘরের দেওয়ালেও ভেজা হাতের ছাপ, সাদা দেওয়ালের ওপর কালো সবুজ দাগ। হাতগুলো ধীরে ধীরে নড়ছে।
হঠাৎ আমার কানের পাশেই ফিসফিস, দরজায় নয়, জানালায়। তারপরই আমার কাঁধের চাপ, হাতে নয়, অনেক কোনো আঙুল। হাড়ের ভেতর ঠান্ডা ঢুকে গেল। আমি চিৎকার করলাম, শব্দ বেরোলো না। জানালার কাঁচ নিজে নিজে খুলে গেল। গ্রিলের ভাগ দিয়ে ঢুকতে লাগলো কুয়াশা। কালো কুয়াশা নয়, ধূসর, ভেজা, আর তার ভেতরে নড়াচড়া। কুয়াশায় ভেসে উঠল মুখ। চোখ নেই, মুখ নেই, শুধু খোলা গর্ত। হঠাৎ আমার মাথায় ঢুকে পড়ল একটি দৃশ্য। একজন নারী জানালায় দাঁড়িয়ে চিৎকার করছে, পেছনে আগুন। একজন বৃদ্ধ জানালার গ্রিলে হাত ঢুকিয়ে সাহায্য চাইছে। একটা শিশির দরজা ঠুকছে, মা, মা। সবাই মারা গেছে এই ঘরে। এরা কেউ বেরোতে পারেনি। এরা এখন জানালায় থাকে। ছায়াতিটির কণ্ঠ কানে বাজলো, তুমি এখন আমাদের জায়গা। হাতগুলো আমাকে জানালার দিকে টানছে, নখ ঢুকে যাচ্ছে মাংসে। হঠাৎ টেবিলের নিচে পড়ে থাকা একটা পুরনো ডায়েরি চোখে পড়ল। পাতা খুলতেই লেখা, ঘর আলো সহ্য করতে পারে না, অন্ধকারে হাত বাড়ায়। আলো জ্বালাও, জানালা ছাড়ো। আমি শেষ শক্তিটুকু দিয়ে টেবিল ল্যাম্পটা উল্টে জ্বালালাম। তীব্র আলো, একসাথে বিকট চিৎকার। হাতের ছাপগুলো কেঁপে উঠল, গলে যেতে লাগলো। কুয়াশা সরে গেল, জানালার কাঁচ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি মাটিতে পড়ে রইলাম অনেকক্ষণ। ভোরবেলা আমি বাড়ি ছেড়ে পালালাম। যাওয়ার সময় কেয়ারটেকার শুধু বলেছিল, ঘরটা আবার খালি হয়ে গেছে বুঝলাম। আজ আমি অন্য শহরে, অন্য বাড়িতে। কিন্তু মাঝে মধ্যে যখন গভীর রাতে বৃষ্টি হয়, হঠাৎ করে জানালার কাঁচের শব্দ পাই, টুপ টুপ, ভেজা আঙুলের ভেতর দিক থেকে। জানালার কাছে যদি ভালো করে তাকান, হয়তো আপনিও দেখতে পাবেন একটা হাতের ছাপ। এখন এই মুহূর্ত। মানুষের চামড়ার একটা নিজস্ব গন্ধ আছে। কাঁচা মাংস আর জমাট রক্তের ভ্যাপসা গন্ধের সাথে মিশে থাকে বহুদিনের জমে থাকা ঘাম আর ভয়ের রেণু। সেই গন্ধ যখন খুব মিহি কোনো সুগন্ধি কাঠের নির্যাসের আড়ালে লুকুনোর চেষ্টা করা হয়, তখন তা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। তীব্র গরমের দুপুরে যখন বাতাস আগুনের মতো বয়, তখন যদি কেউ আপনাকে এমন এক পার্টিতে শোয়ার আমন্ত্রণ জানায় যা বরফের চেয়েও ঠান্ডা, অথচ স্পর্শ করলে মনে হয় কোনো মৃত মানুষের ঠান্ডা শরীরে হাত রাখলেন, তবে সাবধান, সেই শীতলতা আসলে মৃত্যুর। সেই আরাম আসলে এক গভীর ফাঁদ, যেখানে একবার শুলে আপনার চামড়া আর আপনার থাকে না, তা হয়ে ওঠে অন্য কোনো এক কারিগরের বুনন সামগ্রী। শ্রাবণ মাসের এই গুমট গরমে রাধানগরের বাতাস যেন স্থবির হয়ে আছে। আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি নেই। বাতাসে আর্দ্রতা এত বেশি যে নিঃশ্বাস নিতে গেলে মনে হয় ফুসফুসের ভেতর গরম বাষ্প ঢুকছে। সোমনাথের মনে হচ্ছিল কলকাতা ছেড়ে এই গ্রামে পৈতৃক ভিটে দেখতে আসাটা হয়তো ভুল সিদ্ধান্ত ছিল। পুরনো জমিদার বাড়ি, বিশাল সব ধাম, কড়ি কাঠের ছাদ আর শ্যাওলা ধরা দেওয়াল। কিন্তু ইলেকট্রিসিটি বা লোডশেডিংয়ের সমস্যা এখানে কলকাতার চেয়েও ভয়াবহ। গত দুদিন ধরে ফ্যানটা ঘুরছে না বলতেই চলে, আর জেনারেটরের তেল ফুরিয়ে গেছে সেই সকালে। দুপুরের খাওয়া দাওয়া সেরে সোমনাথ দাওয়ায় বসে ঘামছিল। গায়ের স্যান্ডো গেঞ্জিটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। হাতে একটা হাত পাখা, কিন্তু তাতে গরম কমছে না, বরং হাতের ব্যথাই বাড়ছে। বাড়ির কেয়ারটেকার রতন কাকা এক গ্লাস লেবুর শরবত দিয়ে গেল, কিন্তু সেই শরবতে চুমুক দিয়েও কোনো আরাম মিলল না। ছোটবাবু, খুব কষ্ট হচ্ছে তাই না? রতন কাকা গ্লাসটা নামিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করল। লোকটার বয়স হয়েছে, পিঠটা একটু কুঁজো, কিন্তু চোখ দুটো বেশ সজাগ। সোমনাথ গামছা দিয়ে মুখ মুছে বলল, কষ্ট মানে নরক যন্ত্রণা রতন কাকা। একে তো ভ্যাপসা গরম, তার উপর মশা। রাত্রে তো মনে হয় না দু চোখের পাতা এক করতে পারবো। গ্রামের মানুষ, তোমরা থাকো কি করে বলো তো? রতন কাকা একটু হাসল, শুকনো হাসি। বলল, অভ্যেস হয়ে গেছে বাবু, তবে আরামের ব্যবস্থা আছে। আপনি যদি চান তবে হরিদাসের কাছ থেকে একটা শীতল পাটি আনিয়ে দিতে পারি। ও সাধারণ পাটি বনে না, ওর পাটি জাদুকরি। জাদুকরি মানে? সোমনাথ ভ্রু কুচকে তাকালো।
জাদুকরি বটে। হরিদাস এই গ্রামের এক অদ্ভুত কারিগর। ওর তৈরি পাটিতে শুলে নাকি ফ্যানের দরকার হয় না। যত গরমই পড়ুক, ওই পাটিতে পিঠ ঠেকালেই শরীর জুড়িয়ে যায়, একদম হাড় হিম করা ঠান্ডা। তবে থামল, এদিক ওদিক তাকিয়ে গলাটা নামিয়ে বলল, ওর জিনিসের দাম একটু বেশি, আর ওর স্বভাবটাও সুবিধের নয়। গরমে পাগল প্রায় সোমনাথের কানে তখন হাড় হিম করা ঠান্ডা শব্দটাই শুধু বাজছিল। সে বলল, দাম যা লাগে দেব, তুমি এখনই ব্যবস্থা করো। এই গরমে আমি আর এক মুহূর্ত টিকতে পারছি না। বিকেল গড়িয়ে সন্ধে নামার মুখে হরিদাস এলো। লোকটাকে দেখলেই গা ছমছম করে। হাড় জিরজিরে শরীর, গায়ের চামড়া টালচে এবং খসখসে, গর্তে ঢোকা চোখ দুটো ঘোলাটে যেন মাছের চোখের মতো ভাবলেশহীন। পরনে একটা ময়লা ধুতি, গায়ে কোনো জামা নেই, পাঁজরের হাড়গুলো গনা যাচ্ছে। তার বগলে একটা লম্বা পেঁচানো জিনিস পুরনো একটা চাদরে মোড়া। সোমনাথ বারান্দায় বসেছিল। হরিদাস সামনে এসে দাঁড়ালো, কিন্তু কোনো নমস্কার বা সম্ভাষণ করল না। সোজা সোমনাথের চোখের দিকে তাকিয়ে খসখসে গলায় বলল, বাবু নাকি খুব গরমে কষ্ট পাচ্ছেন? সোমনাথ একটু অস্বস্তি বোধ করল। লোকটার চাউনিতে তবু সামলে নিয়ে বলল, হ্যাঁ, রতন বলল তোমার কাছে নাকি ভালো শীতল পাটি আছে। হরিদাস একটা অদ্ভুত শব্দ করল, সেটা হাসি নাকি তাচ্ছিল্য বোঝা যায় না। সে ধীরে ধীরে বগলের পেঁচানো জিনিসটা নামালো, চাদরটা সরাতে শুরু করলো খুব যত্ন করে, যেন কোনো কাচের পুতুল বের করছে। ভালো পাটি নয় বাবু, এ হলো আমার সাধনার ধন। এ পাটি বেঁধ দিয়ে বোনা নয় শুধু, এর বুননে প্রাণ আছে। চাদরটা পুরোপুরি সরতেই বেরিয়ে এলো পাটিটা। সোমনাথ অবাক হয়ে তাকিয়ে রইল। সাধারণ শীতাল পাটি যেমন একটু হলদেটে বা মেটে রঙের হয়, এটা তেমন নয়। এর রং ধবধবে সাদা, আবার কোথাও কোথাও হালকা গোলাপি আভা। বুনন এত মিহি যে খালি চোখে সুতো বা বেতের জোড়া ধরা যায় না, মনে হয় যেন এক টুকরো অখণ্ড জিনিস। সোমনাথ হাত বাড়িয়ে পাটিটা স্পর্শ করতে গেল। হরিদাস খপ করে তার হাতটা ধরে ফেলল না, কিন্তু নিচু গলায় বলল, আদরের জিনিস বাবু, আলতো করে ধরবেন, বেশি চাপ দেবেন না। সোমনাথ পাটির গায়ে হাত রাখল। চমকে উঠল সে। পাটিটা অসম্ভব মসৃণ, অনেকটা মখমালের মতো, কিন্তু তার চেয়েও বড় কথা, এটা ঠান্ডা, যেন ফ্রিজে থেকে বের করা কোনো ধাতব পাত। কিন্তু ধাতুর মতো শক্ত নয়, বরং কেমন একটা স্থিতিস্থাপক ভাব আছে। চাপ দিলে সামান্য দিবে যায়, আবার আগের মতো হয়ে যায়। কি দিয়ে তৈরি এটা? সোমনাথ অবাক হয়ে জিজ্ঞেস করল। মনে হচ্ছে না সাধারণ বেদ বা হোগলা পাতা। হরিদাসের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে বলল, বিশেষ উপাদান বাবু, অনেক খুঁজে অনেক কষ্টে জোগাড় করতে হয়। দূরের জঙ্গল থেকে আনি, খুব বিরল গাছের ছাল আর আর কিছু বিশেষ আঠা দিয়ে প্রসেস করা, তাই এত ঠান্ডা থাকে। সোমনাথের মনে হলো লোকটা কিছু লুকোচ্ছে, কিন্তু পাটিটার স্পর্শে তার হাতের তালু দিয়ে যে আরামের স্রোত শরীরে ঢুকছিল, তাতে আর সে কোনো প্রশ্ন করতে চাইল না। সে বলল, কত দাম এটার? হরিদাস কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, টাকাও তো নেবই, কিন্তু একটা শর্ত আছে। এই পাটি শুধু নিজের জন্য ব্যবহার করবেন, অন্য কাউকে শোয়াবেন না। আর প্রতিদিন সকালে উঠে পাটিটা রোদে দেবেন না, ছায়ায় রাখবেন। রোদে দিলে এর প্রাণ শুকিয়ে যাবে। শর্তগুলো অদ্ভুত, কিন্তু সোমনাথ মেনে নিল। বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে সে পাটিটা কিনে নিল। হরিদাস টাকাটা ট্যাকে গুজে চলে যাওয়ার সময় একবার পেছন ফিরে তাকালো। তার ঘোলাটে চোখে তখন একটা হিংস্র ঝিলিক। সে বিড়বিড় করে বলল, শান্তিতে ঘুমান বাবু, খুব শান্তিতে। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সোমনাথ নিজের ঘরে এলো। বিশাল পালঙ্ক, তার উপর তোষক পাতা। সে তোষকের উপর নতুন কেনা পাটিটা বিছিয়ে দিল। পাটিটা বিছানোর সময় তার মনে হলো পাটিটা যেন নিজে থেকেই বিছানায় আঁকড়ে ধরছে, যেন কোনো জীবন্ত লতা। ঘরটা অন্ধকার, শুধু জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় পাটিটা চকচক করছে। সাদা রংটা অন্ধকারে কেমন যেন ফ্যাকাশে, মৃত মানুষের চামড়ার মতো দেখাচ্ছে। সোমনাথ মাথা ঝাড়ু করে ওসব চিন্তা দূর করে দিল। গরম অসহ্য। সে জামা খুলে শুধু পাজামা পরে পাটির উপর শুয়ে পড়ল। শোয়া মাত্র এক অদ্ভুত অনুভূতি হলো তার। মনে হলো সে কোনো বরফের চাঁইয়ের উপর নয়, বরং খুব ঠান্ডা জলের উপর ভাসছে। পাটির ঠান্ডা স্পর্শ তার পিঠের লোমকূপ দিয়ে শরীরে প্রবেশ করে সোজা স্নায়ুতন্ত্রে আঘাত করলো। এত আরাম সে জীবনে পায় না। মুহূর্তের মধ্যে বাইরের ভ্যাপসা গরম, মশার ভনভনানি সব যেন তুচ্ছ হয়ে গেল। তার চোখের পাতা ভারী হয়ে এলো। কিন্তু সেই আরামের ভেতরও একটা সূক্ষ্ম অস্বস্তি ছিল।
পাটিটা শরীরের সাথে বড় বেশি লেপ্টে যাচ্ছিল। সাধারণ পাটি বা মাদুর শরীরের চাপে একটু সরে যায়, কিন্তু এটা যেন চুম্বকের মতো পিঠের চামড়াকে টানছিল। মনে হচ্ছিল কেউ একজন তাকে নিবিড় ঘামে জড়িয়ে ধরে আছে পিছন থেকে, আর সেই আলিঙ্গন ক্রমশ শক্ত হচ্ছে। ঘুমিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তের তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সোমনাথের নাকে একটা গন্ধ এলো। নতুন কেনা জিনিসের গন্ধ নয়, তেমন একটা বাঁশি পচা ফুলের গন্ধের সাথে কাঁচা মাংসের গন্ধ মেশানো। কিন্তু ঘুম তখন তাকে এতই গ্রাস করেছে যে সে গন্ধটার উৎস খোঁজার চেষ্টা করল না। সে তলিয়ে গেল গভীর ঘুমে। স্বপ্নটা শুরু হলো খুব সাধারণভাবেই। সোমনাথ দেখলো সে এক বিশাল কারখানায় দাঁড়িয়ে আছে। চারিদিকে বড় বড় কড়াইতে কিছু একটা ফুটছে, ধোঁয়ার বাপে চারিদিকে অন্ধকার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কোনো আগুন নেই, তবু গরম জল বা তেলের টকবক করার শব্দ পাওয়া যাচ্ছে। হঠাৎ দৃশ্যপট বদলে গেল। সে দেখলো সে শুয়ে আছে একটা কাঠের তক্ত বসে, হাত পা বাঁধা। সে নড়তে পারছে না, চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। তার চারিপাশে কয়েকজন লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, কারণ প্রত্যেকের মুখে চামড়ার তৈরি মুখোশ। মুখোশগুলো এতটাই নিখুঁত যে মনে হচ্ছে ওগুলোই তাদের আসল মুখ। হঠাৎ ভিড়টা সরে গেল, আর এগিয়ে এলো একজন। তার হাতে একটা চকচকে বাঁকানো ছুরি। লোকটার অবজাব খুব চেনা চেনা, হাড় জিরজিরে শরীর, পরনে শুধু একটা ধুতি। হরিদাস। হরিদাস হাসছে না, সে খুব মনোযোগ দিয়ে সোমনাথের পিঠের দিকে তাকিয়ে আছে, যেন কোনো দর্জি কাপড়ের মাপ নিচ্ছে। সে তার খসখসে গলায় বলল, দারুণ মাল মশলা, শহরের বাবুদের চামড়া খুব নরম হয়, বুননটা খুব মিহি হবে। সোমনাথ স্বপ্নেই শিউরে উঠল। সে দেখল হরিদাস ছুরিটা তার পিঠের কাছে নিয়ে আসছে। ধাতব ছুরির ঠান্ডা স্পর্শ সে স্বপ্নে অনুভব করতে পারছে, ঠিক যেন তার বাস্তবের পিঠের নিচে পেতে রাখা সেই শীতল পাটির স্পর্শ। একটু লাগবে বাবু, কিন্তু চিন্তা নেই, শরীর ঠান্ডা থাকলে চামড়া ছাড়াতে সুবিধে হয়, রক্ত বের হয় না বেশি। হরিদাস ভিস ভিস করে বলল। তারপর শুরু হলো সেই নারকীয় কাজ। সোমনাথ অনুভব করলো ছুরিটা তার ঘাড়ের নিচ থেকে মেরুদণ্ড বরাবর নামছে। কোনো ব্যথা নেই প্রথমে, শুধু একটা তীব্র জ্বালা, তারপর একটা চড়চড় শব্দ, ঠিক যেমন পাকা ফল থেকে খোসা ছাড়ানোর সময় হয় বা আঠা লাগানো কাগজ দেওয়াল থেকে ছিঁড়ে ফেলার সময় হয়। সোমনাথ দেখলো তার শরীরের চামড়া একটা আস্ত চাদরের মতো আলাদা হয়ে যাচ্ছে মাংসের থেকে। সে তার নিজের লাল টকটকে মাংসপেশি, সাদা হাড় আর নীল ধমনীগুলো দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে বাতাস সরাসরি তার কাঁচা মাংসে লাগছে। স্বপ্নটা ক্রমশ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে দেখলো হরিদাস সেই ছাড়ানো চামড়াটা নিয়ে একটা বড় হাড়ের ফ্রেমে টান টান করে মেলছে। তারপর খুব সরু সরু করে সেটাকে কাটছে ফিতে বা সুতোর মতো। পাশে পড়ে আছে অনেকগুলো মানুষের হাড়, উরুর হাড়, পাঁজরের হাড়। সেগুলোকে চেয়ে চেয়ে ছুলে সরু কাঠির মতো বানানো হচ্ছে। হরিদাস সেই মানুষের হাড়ের কাঠি দিয়ে সোমনাথের চামড়ার ফিতে দিয়ে বুনন শুরু করলো। খসখস খসখস, চামড়ার সাথে হাড়ের ঘর্ষণের শব্দ। দেখছেন বাবু, কি সুন্দর রং। আপনার চামড়া দিয়ে বোনা পাটিতে কাল অন্য কেউ ঘুমাবে, তারও খুব আরাম হবে। সোমনাথ চিৎকার করতে চাইল,